হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে যেটা বেসিক জায়গা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, বিশেষ করে ইলেকট্রনিক এফেক্ট যে সমস্তগুলো আছে সেগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের লেকচার শুরু করি। তো আমরা আলোচনা করব জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি জিওসি। জিওসি নামে আমরা সবথেকে বেশি জানি এটাকে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তো আমরা যদি কোনো অর্গানিক রিয়াকশনের প্যাটার্নটাকে একটুখানি ফলো করি, তাহলে তোমরা দেখবে যে অর্গানিক রিয়াকশনে আমাদের কাছে দুটো জিনিস আছে। একটাকে আমরা বলি রিয়েজেন্ট, আর একটাকে আমরা বলি সাবস্ট্রেট। কোনটাকে রিয়েজেন্ট বলি? রিয়েজেন্ট হচ্ছে সেটাই যেটা সাবস্ট্রেটের উপরে অ্যাটাক করে। তো রিয়েজেন্ট সাবস্ট্রেটের উপরে অ্যাটাক করে। তো আমরা এটাকে এভাবে বলি যে রিয়েজেন্ট অ্যাটাকস and substrate are being attacked। তো রিয়েজেন্ট যখন সাবস্ট্রেটের উপরে অ্যাটাক করবে, তখন আমরা দেখব যে রিয়েজেন্ট সাবস্ট্রেটে অ্যাটাক করার পরে এটা একটা ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে গিয়ে প্রোডাক্ট তৈরি করে। ট্রানজিশন স্টেটটা হচ্ছে সেই স্টেট যেটা সবচেয়ে আনস্টেবল, এবং কোনো একটা রিয়াকশনকে ওভারকাম করতে গেলে তাকে অবশ্যই ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে যেতেই হবে। এবার ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে গিয়ে এটা প্রোডাক্ট তৈরি করতে পারে। আবার এরকমও হতে পারে যে ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে গিয়ে এটা একটা ইন্টারমিডিয়েট তৈরি করলো, এবং এই ইন্টারমিডিয়েটটা আর একটা ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে গিয়ে একটা অন্য ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে গিয়ে প্রোডাক্ট তৈরি করলো। তো আমরা বিভিন্ন ইন্টারমিডিয়েট সম্পর্কে আলোচনা করব। ইন্টারমিডিয়েট গুলোর মধ্যে আমাদের কাছে আমরা পাবো কার্বোক্যাটায়ন, আমরা পাবো কার্বো অ্যানায়ন, আমরা পাবো কার্বিন, আমরা পাবো বেনজাইন, ইটিসি। তো এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব আমাদের এই জিওসি কনসেপ্টের চ্যাপ্টারে। তো আমরা এক এক করে ভিডিওতে আমরা এগুলোকে নিয়ে আসব। তো দেখো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে এটা দাঁড়ায় যে সেটা হচ্ছে যে রিয়েজেন্ট কেন সাবস্ট্রেটের উপরে অ্যাটাক করে। তো এটার যে আনসারটা হবে সেটা হচ্ছে যে রিয়েজেন্ট সাবস্ট্রেটের উপরে অ্যাটাক করার পিছনে দুটো কারণ মেইনলি। এক হচ্ছে যে হতে পারে যে রিয়েজেন্টের কোথাও পার্শিয়াল নেগেটিভ চার্জ বা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয়েছে, বা কোথাও রিয়েজেন্টের মধ্যে পুরোপুরি নেগেটিভ চার্জ বা পুরো একটা পজিটিভ চার্জ আছে, এবং একই সঙ্গে সাবস্ট্রেটের মধ্যে পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ বা কমপ্লিট নেগেটিভ কমপ্লিট পজিটিভ চার্জ আছে। তো অপোজিট চার্জ যেহেতু একটা একটাকে অ্যাট্রাক্ট করবে, তো আমরা দেখতে পাবো, তো অপোজিট চার্জ যখন অ্যাট্রাক্ট করবে তখন আমরা দেখতে পাবো যে রিয়েজেন্টটা সাবস্ট্রেটের উপরে গিয়ে অ্যাটাক করছে। তো রিজন যদি আমরা বলি, তাহলে এই রিজনটাকে আমরা বলবো যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট। ইলেকট্রনিক এফেক্ট হচ্ছে সেটাই যেটা কোনো মলিকিউলের মধ্যে চার্জের সেপারেশন করে, যে এফেক্ট গুলো কোনো মলিকিউলের মধ্যে চার্জের সেপারেশন করে বা চার্জের ডিস্ট্রিবিউশন করে। তাহলে ইলেকট্রনিক এফেক্ট ডিস্ট্রিবিউটস চার্জ or separates charge in an organic molecule। তো আমাদের কাছে এরকম যেগুলো ইলেকট্রনিক এফেক্ট আছে, যার জন্য কোনো একটা রিয়েজেন্ট বা সাবস্ট্রেটের উপরে চার্জের জেনারেশন হবে বা চার্জের সেপারেশন হবে বা চার্জের ডিস্ট্রিবিউশন হবে, তো সেই সমস্ত এফেক্ট গুলোর জন্যই আমরা বলবো যে রিয়েজেন্ট সাবস্ট্রেটের উপরে অ্যাটাক করে। তো
আমাদের কাছে এরকম এফেক্ট আছে, দেখো প্রথম এফেক্ট যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, এবং এই ইন্ডাকটিভ এফেক্টটাকে আমরা রিপ্রেজেন্ট করব আই দিয়ে। সেকেন্ড আমাদের কাছে আছে রেজোনেটিং এফেক্ট। রেজোনেটিং এফেক্ট যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করব, অথবা এটাকে আমরা অনেক সময় বলি মেসোমারিক এফেক্ট। যেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এই জায়গাতে অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে ভাইটাল যে পয়েন্ট সেটা আমরা আলোচনা করব, যেটা হচ্ছে রেজোনেন্স। এবং রেজোনেন্স সম্পর্কে আমাদের খুব ডিটেলসে আলোচনা করতে হবে। এই কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট, যদি এই কনসেপ্টটাকে আমরা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রি অনেকটাই ইজি হয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্ট আমাদের কাছে আছে সেটা হচ্ছে হাইপার কনজুগেটিং এফেক্ট। হাইপার কনজুগেটিং এফেক্ট, যেটাকে আমরা এইচসি দিয়ে লিখব। এবং এখানেও আমরা অর্গানিক কেমিস্ট্রির আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টকে আমরা আলোচনা করব, যেটার নাম হচ্ছে হাইপার কনজুগেশন। ওকে, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং ফোর্থ যে ইলেকট্রনিক এফেক্টটা আমাদের কাছে থাকবে সেটাকে আমরা বলবো ইলেকট্রোমারিক এফেক্ট। ইলেকট্রোমারিক এফেক্ট, যেটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এই যে 4টে এফেক্ট আমাদের কাছে আছে, এই 4টে এফেক্টের মধ্যে আমরা এই যে প্রথমের যে 3টে এফেক্টকে আমরা পাচ্ছি, এই প্রথম 3টে এফেক্টকে আমরা বলি পার্মানেন্ট এফেক্ট। और আমরা এটাকে বলবো স্ট্যাটিক এফেক্ট। আর পরে যে এফেক্টটা থাকছে আমাদের ইলেকট্রোমারিক এফেক্ট, এইটাকে আমরা বলবো টেম্পোরারি এফেক্ট। और আমরা এটাকে বলবো ডাইনামিক এফেক্ট। তো কেন আমরা বলছি পার্মানেন্ট এফেক্ট উপরের 3টেকে? যে কোনো একটা মলিকিউল, অর্গানিক মলিকিউল, সে রিঅ্যাকশনে পার্টিসিপেট করুক বা রিঅ্যাকশনে পার্টিসিপেট না করুক, যদি ইন্ডাকটিভ এফেক্ট কোনো মলিকিউলের মধ্যে দেখা যায় তো সেটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করলেও ইন্ডাকটিভ এফেক্ট দেখা যাবে, না করলেও ইন্ডাকটিভ এফেক্টটা ওর মধ্যে থাকবে, পার্মানেন্টলি থাকবে। বা রেজোনেটিং এফেক্ট কোনো মলিকিউলের মধ্যে যদি থাকে তাহলে পার্মানেন্টলি রেজোনেটিং এফেক্ট সেই মলিকিউলের মধ্যে থাকবে, সেখানে কিন্তু সেই মলিকিউলটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করুক বা রিঅ্যাকশনে পার্টিসিপেট না করুক তার উপর এটা ডিপেন্ডই করবে না। কিন্তু ইলেকট্রোমারিক এফেক্ট হচ্ছে এমন একটা এফেক্ট যে এফেক্টটা শুধুমাত্র তখনই জেনারেট হবে বা তখনই আমরা সেই এফেক্টটাকে আমরা দেখতে পাবো যদি মলিকিউলটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। সো ডিউরিং রিঅ্যাকশন আমরা এই এফেক্টটাকে দেখতে পাবো, এমনি পার্মানেন্টলি মলিকিউলের মধ্যে আগে থেকেই এই এফেক্টটা থাকবে না। ওই জন্য এটাকে আমরা টেম্পোরারি এফেক্ট বা ডাইনামিক এফেক্ট বলছি। ওকে, তো চলো আমরা এবার এই প্রত্যেকটা এফেক্টকে একটু ডিটেলসে আলোচনা করব। ওকে, তো সবার প্রথমে আমরা ইন্ডাকটিভ এফেক্ট, তারপরে হাইপার কনজুগেশন, তারপরে রেজোনেটিং এফেক্ট বা রেজোনেন্স, তারপরে আমরা হাইপার কনজুগেশন বা হাইপার কনজুগেটিং এফেক্ট, এবং সবার শেষে আমরা ইলেকট্রোমারিক এফেক্ট নিয়ে আলোচনা করব। ওকে, চলো। তো সবার প্রথমে আমরা যে এফেক্টটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। তো ইন্ডাকটিভ এফেক্টের কিছু ফিচার্স আছে, ফিচার্স গুলোকে আমাদেরকে নোট ডাউন করতে হবে। ফিচার্স অফ ইন্ডাকটিভ এফেক্ট। ফিচার্স অফ ইন্ডাকটিভ এফেক্ট। নাম্বার 1, যে ইন্ডাকটিভ এফেক্ট কখন অ্যারাইজ করবে কোনো একটা মলিকিউলে, যদি দুটো অ্যাটম থাকে, যে অ্যাটমগুলো কোভ্যালেন্টলি বন্ডেড থাকতে হবে এবং অ্যাটমগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকতে হবে, তবেই কোনো একটা অ্যাটম, কোনো একটা মলিকিউল যদি কোভ্যালেন্টলি বন্ডেড থাকে এবং দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে তবে ইন্ডাকটিভ এফেক্ট ব্যাপারটাকে দেখা যাবে। তো আমরা ফার্স্ট পয়েন্ট লিখবো, ইট অ্যারাইজেস ডিউ টু
electronegativity difference. It arises due to electronegativity difference. এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট শোনো, মনে করো এ আর বি এই দুটো অ্যাটম আছে, বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এখানকার কোভালেন্টলি বন্ডেড ইলেকট্রন দুটোকে কে নিজের দিকে টানবে? বি নিজের দিকে টানবে। তাহলে বি এর দিকে যদি ইলেকট্রনটা সরে যায় তাহলে বি এর উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ আর এর উপর পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। আমরা বলছি যে এ আর বি এই দুটো অ্যাটমের মধ্যে বি কি করছে? ইলেকট্রন দুটোকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে এখানে পার্শিয়াল চার্জ জেনারেট হলো, তাহলে মলিকুলটা প্রথমে তো নিউট্রাল ছিল, চার্জ জেনারেট হলো। তাহলে যে এফেক্ট কোনো মলিকুলের মধ্যে চার্জের সেপারেশন করে, তাহলে এইটা একটা সেই রকম এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট মলিকুলের মধ্যে চার্জ সেপারেশন করছে। ওকে, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে আমরা যদি সিএইচ বন্ডটাকে কনসিডার করি, সিএইচ বন্ডের ক্ষেত্রে তুমি দেখবে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে, দুটো অ্যাটম ডিফারেন্ট। তাহলে দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকা সত্ত্বেও আমরা সিএইচ বন্ডের ক্ষেত্রে আমরা মনে করব যে এই বন্ডটা হচ্ছে নন পোলার, আর এই বন্ডটাকে আমরা কি বলবো? পোলার মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুটো চার্জ আলাদা আলাদা তৈরি হচ্ছে, তাহলে এটা পোলার। তাহলে এটা হচ্ছে নন পোলার, তাহলে সিএইচ বন্ডকে আমরা নন পোলার কনসিডার করছি। তাহলে আমি যদি তোমাকে বলি যে CH3 এই মলিকুলটা আমি নিয়েছি ইথেন, এই মলিকুলটা পোলার হবে নন পোলার হবে? এই মলিকুলটার মধ্যে কোনো রকম চার্জ তৈরি হবে কি হবে না? শাহিনা খাতুন বলো। ওকে, তাহলে আমি বলছি যে মলিকিউলের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি থাকে দুটো অ্যাটমের মধ্যে, তাহলে এই পোলার নেচারটা তৈরি হবে, না হলে হবে না। সিএইচ বন্ডকে আমরা নন পোলার হিসেবে কনসিডার করব, এটাকে আমরা ধরে নেব। তাহলে সিএইচ বন্ডের ক্ষেত্রে পোলারিটি 0, পোলারিটিটাকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে ডাইপোল মোমেন্ট বলে, ই ইন্টু ডি। ই মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন দিস টু নিউক্লিয়াস, এই দুটো অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটাকে ডি দিয়ে লিখছি, আর এদের মধ্যে যে চার্জটা আছে সেটাকে ই দিয়ে লিখছি। তাহলে এই চার্জ এবং ডিস্টেন্স এটাকে আমরা বলছি ডাইপোল মোমেন্ট। তাহলে সিএইচ বন্ডের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটাকে আমরা 0 কনসিডার করব। ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট কথা, এটা আমরা এখানে মনে রাখবো যে CH3 এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট হচ্ছে 0 এবং এর ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টটাকে আমরা কনসিডার করব না। ওকে, সেকেন্ড পয়েন্ট নাম্বার 2, এই যে ইন্ডাকটিভ এফেক্ট, এইটা হচ্ছে সিগমা বন্ড ছাড়া আর কোনো বন্ডের মধ্যে আমরা দেখতে পাবো না। তাহলে ইট অ্যারাইজেস অনলি ইন কেস অফ সিগমা বন্ড, তাহলে ইট অপারেটেড অনলি ইন সিগমা বন্ড। তাহলে লেখো ইট অপারেটস অনলি ইন দ্য সিগমা বন্ড। pi electron do not interfere, pi electrons do not interfere। এটা কি রকম ব্যাপারটা, এটা জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো তুমি একটা সি ডাবল বন্ডেড ও এরকম বন্ড নিয়েছো, তাহলে এই বন্ডের ক্ষেত্রে এখানে ডেল্টা পজিটিভ চার্জ আর এখানে ডেল্টা নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে এই দুটো, একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ যদি জয়েন হয়, তাহলে কোন ইলেকট্রনের শিফটিং এর ফলে এটা হবে? তাহলে এখানে ইলেকট্রনের শিফটিংটা হবে হচ্ছে কোন ইলেকট্রনের? তাহলে ইলেকট্রনের শিফটিং হবে যে এখানে শুধুমাত্র সিগমা ইলেকট্রনটা এখানে শিফট করবে, পাই ইলেকট্রনটা এখানে কোনো রকম ভাবে পার্টিসিপেট করবে না। এটা ইম্পর্টেন্ট। সালমান বলো। এই পয়েন্টটা একবার রিপিট করুন তো স্যার, বুঝতে পারলাম না। কোনটা? এটা সেকেন্ড পয়েন্টটা। আবার একবার সেকেন্ড পয়েন্টটা রিপিট করছি, যে যদি কোথাও একটা সিগমা বন্ড এবং পাই বন্ড থাকে এবং সেই বন্ডের মধ্যে যদি তুমি পোলারিটি দেখতে পাও, তাহলে শুধুমাত্র সেই পোলার বন্ডের মধ্যে যে সিগমা ইলেকট্রন গুলো আছে সেগুলোই ইন্ডাকটিভ এফেক্টে পার্টিসিপেট করবে, পাই ইলেকট্রন গুলো কোনো রকম ভাবে ইন্ডাকটিভ এফেক্টে পার্টিসিপেট করবে না। এটা হচ্ছে কন্ডিশন, পাই ইলেকট্রন ইন্ডাকটিভ এফেক্টে পার্টিসিপেট করবে না। ওকে, থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে ইট ইজ এ ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট।
it is a distance dependent effect and changes drastically, changes ঠিক বলবো না আমরা, decreases বলবো, and decreases drastically with increase in distance. এই কথাটা মানে বোঝার চেষ্টা করো। এই কথাটা মানে কি, যে মনে করো আমি এরকম নিয়েছি সি 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 সি, এইরকম সি সি বন্ড আছে আমার কাছে, তাহলে সি সি বন্ডের মধ্যে কোনো রকম পোলারিটি আমরা দেখতে পাবো না, কারণ সবগুলো সেম অ্যাটম। যদি অ্যাটমগুলো আলাদা হয় তবেই আমরা পোলারিটি ব্যাপারটাকে দেখতে পাবো, তো সবগুলো যেহেতু সেম অ্যাটম তাহলে কোনো রকম পোলারিটি আমরা দেখতে পাবো না। এবার লাস্টে গিয়ে মনে করো এখানে একটা হ্যালোজেন আছে, এক্স আছে, তাহলে এখানে পোলারিটি ব্যাপারটা তৈরি হবে, কারণ এখানকার ইলেকট্রন দুটো এই হ্যালোজেনটার দিকে চলে যাবে, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ তৈরি হবে। তাহলে স্বাভাবিকভাবে কি রকম সিচুয়েশন দাঁড়ালো, সিচুয়েশন দাঁড়ালো যে এখানে পজিটিভ চার্জ তৈরি হলো, এই জায়গাটাকে আমরা বলবো যে এইটা হচ্ছে সোর্স অফ ইন্ডাকটিভ এফেক্ট, এইখানে ইন্ডাকটিভ এফেক্টের সোর্স তৈরি হলো, তাহলে এইটাকে আমি ডেল্টা 1 প্লাস বললাম। তাহলে যেই ডেল্টা 1 প্লাস হবে এবার এই ইলেকট্রনকে এটা আনবে নিজের দিকে, তাহলে এখানে হয়ে যাবে ডেল্টা 2 প্লাস, তাহলে এটা আনবে এখান থেকে হবে ডেল্টা 3 প্লাস, এখানে টানবে এটা থেকে হবে ডেল্টা 4 প্লাস। তো আমরা এটাকে বলছি যে আপ টু 4 কার্বন অব্দি ইন্ডাকটিভ এফেক্টের এফেক্টটা থাকবে। ফিফথ কার্বনে গিয়ে তুমি ইন্ডাকটিভ এফেক্টের জন্য চার্জ পাবে কত, 0। ফিফথ কার্বনে ইন্ডাকটিভ এফেক্টের কোনো চার্জ থাকবে না, শুধুমাত্র ফোর্থ কার্বন অব্দি চার্জ থাকবে, যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে ফোর্থ কার্বন অব্দি তোমার চার্জটা থাকবে, ঠিক আছে। এবং এই চার্জটার ক্ষেত্রেও কি হবে, যে ডেল্টা 1 প্লাস যেটা সেটা অনেক বেশি হবে ডেল্টা 2 প্লাসের থেকে, এবং ডেল্টা 2 প্লাসটা ডেল্টা 3 প্লাসের থেকে বড় হবে, ডেল্টা 3 প্লাসটা ডেল্টা 4 প্লাসের থেকে বড় হবে। তাহলে আমরা বলছি যে ইট ইজ এ ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট। ডিস্টেন্স ডিপেন্ডেন্ট মানে যত আমরা দূরে যাচ্ছি সোর্স থেকে, তাহলে এটা হচ্ছে আমার সোর্স অফ ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে সোর্স থেকে যত দূরে যাচ্ছি তত ইন্ডাকটিভ এফেক্টের এফেক্টটা কমে যাচ্ছে। ওকে, তাহলে 3 নম্বর পয়েন্টটা আমাদের হয়ে গেল যে ইট ইজ এ ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট। এরপরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যে আমরা একটা ইন্ডাকটিভ এফেক্টকে কিভাবে রিপ্রেজেন্ট করি। জেসমিন বলো। স্যার ওটা ডেল্টা 1টা গ্রেটার দ্যান কেন হচ্ছে? কারণ যেটা প্রথমে সোর্সটা যেটা শুরু হচ্ছে পজিটিভ চার্জে সেইটাই সব থেকে বেশি হচ্ছে। আলাপন বলো। স্যার বলছি রায়সা আমাকে টেক্সট করছে, ও মনে হয় লিভ করে গেছে, জয়েন করতে পারছে না। ও আচ্ছা, এখন কিছু করা যাবে না, রেকর্ড করছি, পরে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা Okay. স্যার। চলো তাহলে এটা গেল 4 নম্বর যে পয়েন্টটা আমরা এখানে যাব সেটা হচ্ছে যে একটা ইন্ডাকটিভ এফেক্টকে কি করে রিপ্রেজেন্ট করব। তাহলে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এরকম একটা বন্ড আছে, বন্ডের মধ্যে একটা অ্যারো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। মনে করো এ আর বি এর মধ্যে যদি বন্ড আছে, এখানে যদি ইন্ডাকটিভ এফেক্ট আছে, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করবো, যে এ থেকে বি এর দিকে ইলেকট্রন যাচ্ছে, তাহলে ইলেকট্রনটা যেদিকে যাবে সেই দিকে একটা অ্যারো দেবো বন্ডের মধ্যে, বন্ডের মাঝে, সেটা দিয়ে আমরা ইন্ডাকটিভ এফেক্টকে রিপ্রেজেন্ট করব। নাম্বার 5, ইন্ডাকটিভ এফেক্ট এইটা হচ্ছে একটা অ্যাডিটিভ প্রপার্টি। তাহলে এইটা আগে লেখো, ইট ইজ অ্যান অ্যাডিটিভ প্রপার্টি। ইট ইজ অ্যান অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি কেন বলছি, এখানে ব্র্যাকেটে তোমরা একটা জিনিস লিখে রাখো, যেটা হচ্ছে ভেক্টর সাম। তোমরা ভেক্টর পড়েছো, ভেক্টরে কি করে যোগ করতে হয় পড়েছো। তাহলে অ্যাডিটিভ প্রপার্টি কেন বলছি, মনে করো তোমার কাছে একটা মলিকিউল আছে CH_CL3 ক্লোরোফর্ম, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট তুমি কি দেখবে, এইদিকে ইন্ডাকটিভ এফেক্ট, 3টে বন্ডে ইন্ডাকটিভ এফেক্ট দেখবে। তাহলে আলটিমেটলি আমার এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ হবে, তো এই যে ডেল্টা নেগেটিভ চার্জটা তৈরি হবে, টোটাল এই 3টে ইন্ডাকটিভ এফেক্টটা সাম হয়ে এইখানে পজিটিভ চার্জটা জেনারেট হবে। বা আমরা এরকম বলতে পারি যে এই 3 দিকে 3টে ভেক্টর আছে, এই 3টে ভেক্টরকে যোগ করে আমরা একটা ভেক্টরকে, যেটাকে ডাইপোল মোমেন্টের ভেক্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, সেটা নিচের দিকে কাজ করছে।
তো ইন্ডাকটিভ এফেক্টে সবসময় আমরা একটা অ্যাডিটিভ প্রপার্টি হিসেবে কনসিডার করব। ওকে, এবার দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলি, আমরা কোনো একটা মলিকিউলকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। যারা জানো তারা শুধু মনে রাখবে জিনিসটা, যারা জানো না তাদেরকে এটা শেখানো হবে পরে। তোমরা জাস্ট ব্যাপারটাকে দেখে নাও যে এখানে CH3, এখানে H, এখানে H, আর একটা আমি স্ট্রাকচার আমি এরকম আঁকছি, এখানে CH3, এখানে H, এখানে H। তাহলে এখানে দুটো CH3 গ্রুপ একটা আরেকটার অপোজিট দিকে আছে। তাহলে এইরকম কনফিগারেশন কনফার্মেশনকে আমরা বলি অ্যান্টি কনফার্মেশন। তাহলে এর জন্য ডাইপোল মোমেন্ট মিউ এ এটা হবে 0, কারণ দুটোর অপোজিট দিকে। আমার কোশ্চেন হচ্ছে যে যদি আমি মলিকিউলটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে বলা হয় গজ। তাহলে এর ক্ষেত্রে মিউ কত হবে? 0 হবে কি হবে না? এর ক্ষেত্রে মিউ 0 হবে কি হবে না? অনেকে বলছে হবে না, অনেকে বলছে হবে। তো আনসার হচ্ছে যে এর ক্ষেত্রেও মিউ 0 হবে। কেন? কারণ হচ্ছে যে এটা তো একটা অ্যালকেন, এটা যেটাই এঁকেছি না কেন এটা একটা অ্যালকেন। অ্যালকেনের মধ্যে যে বন্ডগুলো আছে সেটা হচ্ছে হয় CH বন্ড আছে অথবা CC বন্ড আছে। CH বন্ডের ক্ষেত্রে কোনো পোলারিটি নেই, আর CC বন্ডের ক্ষেত্রে কোনো পোলারিটি নেই। তাহলে ওভারঅল মলিকুলটা যেভাবেই থাক না কেন সেই মলিকুলের মধ্যে কোনো পোলারিটি থাকবে না। তাহলে মলিকুলটা কমপ্লিটলি নন পোলার হবে। তো এর ক্ষেত্রে মিউ ইকুয়াল টু কি হয়ে যাবে বলো? 0। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরীক্ষায় কিরকম করে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল যে এরকম স্ট্রাকচার আর এই দুটো স্ট্রাকচার দিয়েছিল, দিয়ে বলেছিল যে এদের দুটোর মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি কার কম না সমান, এরকম ভাবে বলছিল। ঠিক আছে, সালমা হক বলো। এটা রিপিট করুন। আমি বলছি যে এই স্ট্রাকচার দুটোকে যদি তোমরা না বুঝতে পারো কেউ, তাহলে কোনো অসুবিধা নেই, পরে যখন আমরা এটাকে বোঝাবো তোমরা খাতায় এটা নোট নিয়ে নাও, পরে যখন বোঝাবো তখন তোমরা এই স্ট্রাকচার দুটো অটোমেটিক্যালি বুঝে যাবে। তাহলে এই স্ট্রাকচার দুটো একটাকে অ্যান্টি স্ট্রাকচার বলি, একটাকে গজ বলি। তাহলে অ্যান্টি কনফার্মেশনের ক্ষেত্রে দুটো CH3 অপোজিট দিক আছে, এখানে তো ডাইপোল মোমেন্ট 0 হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু যদি ডাইপোল মোমেন্টটাকে আমরা এখানে কনসিডার করি, এই গ্রুপে মিথাইল দুটো পাশাপাশি আছে, তাহলে এখানে তো ডাইপোল মোমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু CH বন্ডের ক্ষেত্রে কোনো পোলারিটি নেই বা CC বন্ডের ক্ষেত্রে কোনো পোলারিটি নেই, তো ওভারঅল মলিকিউলটার ক্ষেত্রে বন্ড পোলারিটিটা থাকবে না। ওকে, আচ্ছা, আর একটা বিষয় যেটা তোমাদেরকে বলছি আমি, সেটা হচ্ছে তোমরা 10 মিনিটের মধ্যে যদি তোমাদের ডিসকানেক্ট হয়ে যায় তোমরা আবার একই লিংক ইউজ করে কানেক্ট করে নেবে। চলো, ইন্ডাকটিভ এফেক্টের আমরা যদি টাইপ গুলোকে দেখি, টাইপ অফ ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে ইন্ডাকটিভ এফেক্টকে আমরা রিপ্রেজেন্ট করব আই ইফেক্ট বলবো, আমরা এটাকে বলবো আই এফেক্ট। তো ইন্ডাকটিভ এফেক্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, ইন্ডাকটিভ এফেক্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে বলি আমরা প্লাস আই এফেক্ট, আর একটাকে আমরা বলি মাইনাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট কখন বলি? মনে করো এ আর বি এই দুটো কানেক্টেড আছে, এ ইলেকট্রন বি এর দিকে ঠেলে দিচ্ছে, বি টানছে না, এ নিজেই ঠেলে দিচ্ছে, তাহলে অ্যারোটা এরকমই হবে। তাহলে তাও চার্জেস জেনারেট হবে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তাহলে যদি কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, মানে এমন একটা গ্রুপ যে গ্রুপটা ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তাহলে ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি থাকে তাহলে তার জন্য যে ইন্ডাকটিভ এফেক্টটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো প্লাস আই এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্ট কখন বলবো আমরা? যখন আমাদের কাছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকবে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকবে, যেটাকে আমরা সংক্ষেপে বলবো ERG, ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তখন সেই এফেক্টটাকে বলবো প্লাস আই এফেক্ট। এবং ওই যে গ্রুপটা, পার্টিকুলার যে গ্রুপটার জন্য আমরা দেখতে পাচ্ছি ওটাকে বলবো আমরা প্লাস আই গ্রুপ, প্লাস আই গ্রুপও বলবো। আর মাইনাস আই এফেক্ট কখন বলবো? যখন আমাদের কাছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, মনে করো এ বি আছে, বি ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে নিজে নিজে, তাহলে যখন আমার কাছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে
তখন আমরা এটাকে বলবো মাইনাস আই এফেক্ট। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখবো EWG, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, তাহলে এটাকে আমরা লিখবো মাইনাস আই গ্রুপও বলবো আমরা এটাকে, মাইনাস আই গ্রুপ। ওকে, এবারে প্লাস আই গ্রুপ কোনগুলো আমাদের এটা বুঝতে হবে যে কোনগুলো প্লাস আই গ্রুপ। তো প্লাস আই গ্রুপের ক্ষেত্রে যদি তুমি এক্সাম্পলসে যাও যে কোনগুলোকে প্লাস আই গ্রুপ বলবে, তাহলে যে কোনো গ্রুপ, যে গ্রুপগুলো ইলেকট্রন ডোনেট করতে পারে এই ধরনের গ্রুপকে আমরা প্লাস আই গ্রুপ বলবো। এবারে যে কোনো অ্যালকাইল গ্রুপ হচ্ছে একটা প্লাস আই গ্রুপ, মানে আর গ্রুপ যদি কোনো আমরা নিই তাহলে সেটাকে আমরা বলবো একটা প্লাস আই গ্রুপ। আর গ্রুপ কোনগুলো? ফর এক্সাম্পল CH3, এখানে কিন্তু দেখো CH4 না, চারটেই না, এখানে একটা কিছু গ্রুপ আছে, হ্যালোজেন ট্যালোজেন কিছু একটা আছে, তাহলে এটা প্লাস আই গ্রুপ হিসেবে কনসিডার করা হবে। তারপরে মনে করো CH3 CH2, তারপরে মনে করো CH3 CH2 CH3, তারপরে মনে করো CH3 CH2 CH2 CH3, এটা CH2। একটা করে হ্যান্ড বাকি আছে, ওখানে কোনো একটা হ্যালোজেন আছে, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট ওখানে তৈরি হবে। তাহলে এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোকে দেখো উপর থেকে যখন আমি নিচের দিকে যাচ্ছি, তখন আমি কি করেছি? তখন আমি নাম্বার অফ কার্বন অ্যাটম ইনক্রিজ করেছি। তাহলে যদি গ্রুপের মধ্যে নাম্বার অফ কার্বন অ্যাটম এটা যদি ইনক্রিজ করে, তাহলে তার প্লাস আই এফেক্টও কি হবে? ইনক্রিজ করবে। তাহলে তোমাকে যদি আমি বলি যে একটা মিথাইল গ্রুপের থেকে ইথাইল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট বেশি না কম, অ্যান্সার হবে বেশি। কারণ ইথাইল গ্রুপের ক্ষেত্রে আমরা বেশি নাম্বার অফ কার্বন অ্যাটম আছে, যত নাম্বার অফ কার্বন অ্যাটম বেশি হবে নিচের দিকে গেলে তত ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে। এটা একটা প্রথম পয়েন্ট, প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে। ওকে, সেকেন্ড হচ্ছে মনে করো আমি এরকম নিলাম CH3 CH2 CH2 CH2, এটা একটা। আমি নিলাম CH3 CH2 CH CH3, আমি নিলাম CH3 C CH3 CH3। তাহলে তুমি এখানে দেখো তিনটে ক্ষেত্রে নাম্বার অফ কার্বন অ্যাটম কিন্তু সেম আছে, তিনটেতে দেখো চারটে চারটে কার্বন অ্যাটম আছে, কিন্তু ব্রাঞ্চিং দেখো, যেটা মনে করো যেখানে বন্ড আছে এখানে একটা ব্রাঞ্চ আছে, পরেরটাতে দেখো দুটো ব্রাঞ্চ আছে, তারপরেরটাতে গিয়ে দেখো তুমি তিনটে ব্রাঞ্চ আছে। তাহলে যত ব্রাঞ্চিং যত বাড়বে তত প্লাস আই এফেক্টও বাড়বে। মনে থাকবে এটা, নাম্বার অফ কার্বন অ্যাটম যদি সেম থাকে, ব্রাঞ্চিং যদি বাড়ে তাহলে নাম্বার অফ কার্বন অ্যাটমও যদি সেম থাকে, ব্রাঞ্চিং যদি বাড়ে তাহলে ইন্ডাকটিভ এফেক্টও বেশি হবে। ওকে, তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে আর গ্রুপ কি সবসময় ইন্ডাকটিভ এফেক্ট হবে? তার একটা এক্সেপশন আছে, আমি এখানে এক্সেপশনটা লিখছি যে কোনো আর গ্রুপ যদি আমি নিই তাহলে সেটা কি সবসময় প্লাস আই এফেক্ট দেখাবে? সেটার একটা এক্সেপশন আছে। কিরকম? মনে করো RMgX আমি কনসিডার করলাম, RMgX। ওকে, RMgX আমি কনসিডার করলাম, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট, তাহলে এটাকে বলা হয় গ্রিগনার্ড রিএজেন্ট। তো গ্রিগনার্ড রিএজেন্টের ক্ষেত্রে তুমি একটা জিনিস জানবে, এখানে পোলারিটিটা হচ্ছে এখানে ডেল্টা নেগেটিভ আর ম্যাগনেসিয়ামের এখানে পজিটিভ, ডেল্টার ওখানে নেগেটিভ, ম্যাগনেসিয়ামের ওখানে পজিটিভ চার্জ থাকে এই যে বন্ডটার রেসপেক্টে। তার মানে ইলেকট্রন কোন দিকে শিফট হয়েছে? ইলেকট্রন শিফট হয়েছে এই দিকে, আর এর দিকে। তাহলে আর এর দিকে যদি ইলেকট্রন শিফট হয় তার মানে আর গ্রুপটা এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্টিং গ্রুপ বা যেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে সেটাকে আমরা মাইনাস আই গ্রুপ বলি। তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি আর গ্রুপটাকে প্লাস আই গ্রুপ বলতে পারবে না, আর এখানে কিন্তু তোমার হয়ে যাবে মাইনাস আই গ্রুপ। ক্লিয়ার সবার? তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে CH3MgX এ CH3 গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট কোনটা, তাহলে আনসার হবে মাইনাস আই। তাহলে এটা হচ্ছে মাইনাস আই ইন্ডাকটিভ এফেক্ট, কারণ এটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? একটা নোট লেখো, যে মনে করো কোনো একটা গ্রুপ, পার্টিকুলার গ্রুপ তুমি কনসিডার করলে, সেই গ্রুপটার উপরে কোনো কারণে নেগেটিভ চার্জ হয়ে গেছে,
তাহলে নেগেটিভ চার্জ যদি কোনো গ্রুপের মধ্যে থাকে সেই গ্রুপটা কি কোনোভাবেও চাইবে নিজেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে? কোনোভাবেও চাইবে না। তাহলে সেই গ্রুপটা সবসময় কি চাইবে? ইলেকট্রনকে রিপালশন দেবে। তাহলে ইলেকট্রনকে কখনোই অ্যাকসেপ্ট করতে চাইবে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি কোনো গ্রুপের উপর নেগেটিভ চার্জ থাকে সেই গ্রুপে অ্যাটমগুলোর ইলেকট্রোনেগেটিভিটি যাই হোক না কেন সেটা প্লাস আই গ্রুপ হিসেবে আমরা কনসিডার করব। তাহলে আমরা একটা পয়েন্ট লিখে রাখবো, নোটটা লিখে রাখবো। তাহলে ইফ এ গ্রুপ হ্যাজ ওভারঅল নেগেটিভ চার্জ then it is a plus I group irrespective of its electronegativity difference. Irrespective of its electronegativity difference. কিরকম ব্যাপারটা আমি একটুখানি এক্সপ্লেইন করছি। মনে করো তুমি কনসিডার করলে CH3 COO মাইনাস, আমি বা এরকম আমি তোমাকে বললাম যে এই গ্রুপটা পার্টিকুলার গ্রুপটাকে তুমি কি বলবে, প্লাস আই বলবে না মাইনাস আই বলবে? তুমি দেখলে যে এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে? কিন্তু এখানে কেসটা উল্টো, এখানে কি যেহেতু নেগেটিভ চার্জ আছে তাই ও ইলেকট্রনকে রিপালশন দেবে। তাহলে এই গ্রুপটাকে আমি কি গ্রুপ হিসেবে কনসিডার করব? যে এটাকে আমি প্লাস আই গ্রুপ হিসেবে কনসিডার করব, নাকি মাইনাস আই। ঠিক আছে, তাহলে মাইনাস আই হিসেবে কনসিডার না করে আমি এটাকে একটা প্লাস আই গ্রুপ হিসেবে কনসিডার করব। নাম্বার 1 গেল। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে যদি আমি এরকম কনসিডার করি, দেখো আমি যদি এরকম কনসিডার করি যে CH3O মাইনাস, তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে কোভালেন্ট বন্ড আছে, তাহলে হিসেব মতো অক্সিজেনটা বেশি ইলেকট্রন নেগেটিভ, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানার কথা। কিন্তু অক্সিজেনের উপরে পার্শিয়াল এইখানে নেগেটিভ, পুরো নেগেটিভ চার্জ থাকার জন্য অক্সিজেন কি করবে? ইলেকট্রনটাকে না টেনে উল্টো দিকে রিপালশন করবে। তাহলে এটাকে আমরা প্লাস আই গ্রুপ বলবো, এটাকে আমরা মাইনাস আই গ্রুপ বলবো না, যদিও ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি ওই অ্যাটমটার থেকে। তাহলে দুটো পয়েন্ট আমরা মনে রাখলাম যে কোনো একটা গ্রুপের উপরে যদি নেগেটিভ চার্জ থাকে সেটা গ্রুপটা যেমনই হোক না কেন, তাহলে নেগেটিভ চার্জ থাকা গ্রুপ সবসময় একটা প্লাস আই গ্রুপ হিসেবে আমরা কনসিডার করব। ওকে ওকে, ক্লিয়ার? চলো, এটা গেল একটা বিষয়। এবারে আসো সেকেন্ড পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। এবার আমরা একটু মাইনাস আই গ্রুপগুলো নিয়ে একটু আলোচনা করি। মাইনাস আই গ্রুপ, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। মাইনাস আই গ্রুপের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যে মনে করো তোমার কাছে একটা এইরকম গ্রুপ আছে CH2 আর এখানে মনে করো একটা হ্যালোজেন আছে, ফর এক্সাম্পল ফ্লুরিন। তাহলে যেই তুমি ফ্লুরিন অ্যাড করে দেবে, তাহলে ফ্লুরিন একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, বা এখানে ফ্লুরিনের পরিবর্তে তুমি অন্য কোনো হ্যালোজেন অ্যাড করতে পারতে, তাহলে এই এন্টায়ার গ্রুপটা এখন ইলেকট্রন উইথড্রয়িং হয়ে যাবে। তাহলে আগে যখন এই ফ্লুরিনের জায়গায় তুমি এইচ বসিয়েছিলে, এখানে এক্সাম্পলটা দেখো, ফ্লুরিনের জায়গায় যখন এইচ ছিল মানে CH3 ছিল, তখন এটা একটা প্লাস আই গ্রুপ ছিল। কিন্তু যখনই তুমি এখানে একটা ফ্লুরিনকে ইন্ট্রোডিউস করলে, তার মানে যখনই এটাকে একটা মাইনাস আই এফেক্ট ওয়ালা গ্রুপ, মানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তুমি দিয়ে দিলে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দুটোর জন্য এফেক্টটা মাইনাস আই এফেক্টটা বেশি হলো। আচ্ছা, তানিয়া ইসলাম আমাকে জিজ্ঞেস করছে যে আমরা ইন্ডাকটিভ এফেক্ট কোন গ্রুপের বেশি কোনটার কম আমরা কি করে দেখবো? সেগুলো জায়গাও আমরা আসবো। আমরা যখন এক্সাম্পল করব, যখন আমরা কোশ্চেন সলভ করব, তখনই আমি ওই জায়গাগুলোকে কভার করব। ঠিক আছে, তোমরা আমি যেটুকু পড়াচ্ছি মনোযোগ দিয়ে শোনো। এন্টায়ার অর্গানিক কেমিস্ট্রি তোমাদের কভার হবে। আমি মোটামুটি 4-5টা ক্লাসের মধ্যে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি তৈরি করে দেবো পুরো। ঠিক আছে, তো সুতরাং মনোযোগ দিয়ে শোনো, যেটুকু পড়াচ্ছি তোমাদের কোশ্চেন, সমস্ত কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। এবং ইনফ্যাক্ট আমি তোমাদের জন্য এক্সট্রা সেশন রাখবো যেখানে তোমরা শুধু কোশ্চেন করবে, আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেবো। ঠিক আছে, এটার জন্য আমি এক্সট্রা ক্লাস নেবো তোমাদের, কিন্তু সেই ক্লাসগুলো হবে একটু লেট নাইটে, মানে রাত 10টার পরে। ঠিক আছে, এরকম টাইমে আমি ক্লাস নেবো, যে ক্লাসগুলোতে তোমাদের কোশ্চেন আনসার আমি সলভ করবো। ওকে, ডাউট তোমাদের সলভ করবো, যা কোশ্চেন থাকবে, যা ডাউট থাকবে, তোমরা যদি কোনো কোশ্চেন কোথাও থেকে কালেক্ট করো, সেই কোশ্চেনগুলোরও আনসার আমি সলভ করে দেবো। ওকে, তো থিওরিটাকে ভালো করে বোঝার চেষ্টা করো এবং সেই জায়গা থেকে ডেভেলপ করার চেষ্টা করো আগে, তারপরে সমস্ত কিছু কভার হয়ে যাবে। চলো, তাহলে এটা কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে এটা কাজ করবে। এবার আমি যত
ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আমি যত এখানে যত ফ্লুরিন আমি অ্যাটাচ করতে শুরু করবো, মনে করো আমি এখানে দুটো ফ্লুরিন দিলাম, বা এটা CH হয়ে যাবে, এক মিনিট, আমি এখানে দুটো ফ্লুরিন দিলাম, বা আমি এখানে তিনটে ফ্লুরিন দিলাম, তাহলে যত নাম্বার অফ ফ্লুরিন অ্যাটম মানে হ্যালোজেন অ্যাটম, যত নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম ইনক্রিজ করবে, তাহলে ডাউন এইদিকে আসলে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম ইনক্রিজ করছে, তার মানে আমি বলবো যে তত মাইনাস আই এফেক্ট যেটা, সেই মাইনাস আই এফেক্টটাও কি হবে, ইনক্রিজ করবে। তার মানে নিচের যে গ্রুপটা আছে তার মাইনাস আই এফেক্টটা বেশি উপরের গ্রুপটার থেকে, ঠিক আছে? তাহলে যত হ্যালোজেন সংখ্যা বেশি হবে তত মাইনাস আই এফেক্টটাও বেশি হবে। গুড। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পার্সেন্টেজ এস ক্যারেক্টার বলে একটা কথা আছে। পার্সেন্টেজ এস ক্যারেক্টার, পার্সেন্টেজ এস ক্যারেক্টার কখন বলি? আমরা হাইব্রিডাইজেশন দেখেছি, অ্যাটমের হাইব্রিডাইজেশনের সময় সেটা আইদার হতে পারে sp3 অর হতে পারে sp2 অর sp কার্বন অ্যাটম বা অন্য কোনো অ্যাটমের ক্ষেত্রে হাইব্রিডাইজেশনের কেস আমরা এরকম দেখতে পারি। তো sp3 এর ক্ষেত্রে আমরা বলি যে এটা 25% এস ক্যারেক্টার, sp2 এর ক্ষেত্রে 33% এস ক্যারেক্টার, আর sp এর ক্ষেত্রে হচ্ছে 50% এস ক্যারেক্টার। তাহলে আমাদের এস ক্যারেক্টার যত বেশি হবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, এস ক্যারেক্টার যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটিও তত বেশি হবে। তাহলে পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। এবং ইলেকট্রোনেগেটিভিটি কোনো অ্যাটমের যত বেশি, যদি কোনো একটা গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবে সে নিজের দিকে ইলেকট্রন টানার চেষ্টা করবে, এবং ইলেকট্রন টানার চেষ্টা করলে সেটা একটা ইন্ডাকটিভ এফেক্ট, মাইনাস আই ইন্ডাকটিভ এফেক্ট গ্রুপ, এবং সেই ইন্ডাকটিভ এফেক্টের ভ্যালুটাও বেশি হবে, তাহলে ইন্ডাকটিভ এফেক্টের ভ্যালুটাও তখন সেখানে বেশি হবে। তো একটা এক্সাম্পল দেখা যাক। মনে করো তোমার কাছে আছে CH3 CH2 NH2, সেকেন্ড হচ্ছে CH3 CH ডাবল বন্ড NH, থার্ড হচ্ছে CH3 C ট্রিপল বন্ড N। তাহলে দেখো এগুলো যেগুলো বলছি না, এগুলো তোমাদের কোশ্চেনেও আসতে পারে ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে দেখো এইখানে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এখানকার নাইট্রোজেনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, আর এখানকার নাইট্রোজেনটা হচ্ছে sp হাইব্রিডাইজড। তাহলে যত তুমি নিচের দিকে নামছো হাইব্রিডাইজেশন ইনক্রিজ করছে, এস ক্যারেক্টার বাড়ছে। তাহলে যত এস ক্যারেক্টার বাড়বে তত তোমার কি হবে বলো? ইলেকট্রোনেগেটিভিটি কি হবে বলো? ইলেকট্রোনেগেটিভিটিও বাড়বে। আর তার মানে মাইনাস আই এফেক্ট তুমি যদি ভাবো তাহলে সেটা ইনক্রিজ করছে। তাহলে কোন গ্রুপটার মাইনাস আই এফেক্ট দেখছি? এটার। তাহলে এটার মাইনাস আই এফেক্ট ইনক্রিজ করছে। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এখানে। মনে করো আমি এরকম কনসিডার করলাম CH3 CH2 CH ডাবল বন্ড CH2, আর আমি কনসিডার করলাম HC ট্রিপল বন্ড CH CH ডাবল বন্ড CH2। তো দুই জায়গাতেই আমি এই গ্রুপটাকে কনসিডার করব, CH2 CH2 গ্রুপটাকে কনসিডার করব, CH ডাবল বন্ড CH2 গ্রুপটাকে। তাহলে দেখো হাইব্রিডাইজেশন চেক করো, এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 sp2 sp2। তাহলে এখানে এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp, এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2। তাহলে দেখো সেম হাইব্রিডাইজেশন যদি থাকে বোথ সাইড, তাহলে তো সেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হবে না। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কোথায় দেখা যাচ্ছে? যে এইখানে sp3 আর এইখানে sp2, তার মানে এই বন্ডের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তাহলে আমাদের যে বন্ডটার মধ্যে আমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। কোন দিকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি? sp2 এর দিকে, তাহলে ইলেকট্রন এই দিকে যাবে। তার মানে এই যে গ্রুপটা, এই গ্রুপটা কেমন গ্রুপ হলো? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে আমরা বললাম যে এটা হলো মাইনাস আই গ্রুপ। বোর্ড মুভ করছে না, ঠিক তো আছে? কারো কোনো অসুবিধা হচ্ছে?
বোর্ড মুভ করছে না বলছে, এটা তো ঠিক আছে। নো প্রবলেম, ওকে। চলো নেক্সট হচ্ছে দেখো, এখানেও আবার এটা sp আর এটা sp2, তাহলে এখানেও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, কিন্তু কোন দিকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ইলেকট্রোনেগেটিভিটি বেশি sp এর দিকে। তাহলে এই বন্ডের যে ইলেকট্রন গুলো সেগুলো এই দিকে শিফট হয়ে যাবে, sp এর দিকে শিফট হয়ে যাবে। তাহলে sp এর দিকে যদি শিফট হয়ে যায় ইলেকট্রন গুলো, তাহলে এই গ্রুপটাকে তুমি তো কনসিডার করেছিলে -i আগের বার, কিন্তু এবার তো এটা +i হয়ে গেল, কারণ এবার তো ইলেকট্রনটা এই দিকে অ্যাকসেপ্ট হচ্ছে। তাহলে ক্লিয়ার, আমাদের কাছে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো গ্রুপকে দেখব সেটা ইন্ডাকটিভ এফেক্ট হিসেবে +i হবে না -i হবে, সেটা ওর আশেপাশের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। ও অন্য কোন গ্রুপের সাথে কানেক্টেড আছে, অন্য কোন গ্রুপ অফ অ্যাটমের সাথে কানেক্টেড আছে, সে তার উপর ডিপেন্ড করবে। মানে ইন্ডিভিজুয়াল কোন একটা গ্রুপকে দেখেই তুমি বলবে না যে এটা -i গ্রুপ, এটা +i গ্রুপ, এরকম করে বলা যাবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, চলো নেক্সট আমরা আবার একটা নোট লিখবো এখানে, যে কোনো অ্যাটমের উপর যদি আমি পজিটিভলি চার্জ দিয়ে দিই, কোন একটা গ্রুপের উপর পজিটিভ চার্জ, তাহলে ও তো ইলেকট্রন টানার চেষ্টা করবে। তাহলে পজিটিভলি চার্জ থাকা যে কোনো গ্রুপ, পজিটিভ চার্জ থাকা যে কোনো গ্রুপ একটা -i গ্রুপ হবে, তাই না? তাহলে আমরা বলবো ইফ এ গ্রুপ হ্যাজ overall positive charge, then it is a +i group irrespective of electronegativity difference, irrespective of electronegativity difference. So if a group has overall positive charge, then it is a +i group irrespective of electronegativity difference. Okay, এক্সাম্পল দিচ্ছি দেখো, মনে করো কোনো কারণে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ আছে, এর সঙ্গে অন্য কোনো অ্যাটম কানেক্টেড আছে, আমি সির্ফ অক্সিজেন অ্যাটমটাকে কনসিডার করছি, তো এর উপর পজিটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ চার্জ থাকলে এটা কি হবে? +i গ্রুপ হবে। এবং এর +i এফেক্টটা নাইট্রোজেনের উপর যদি পজিটিভ চার্জ থাকে, আমি কিন্তু শুধু নাইট্রোজেন বলছি না, মানে নাইট্রোজেনটা কিন্তু অন্য অ্যাটমের সাথেও কানেক্টেড আছে, ঠিক আছে, জাস্ট আমি নাইট্রোজেনটাকে কনসিডার করছি। তাহলে দুটো পজিটিভ চার্জ থাকে, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট যে +i এফেক্টটা সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা এখানে এটা কি বলছিলাম, +i না, এটা হবে -i গ্রুপ, তাই না? ইলেকট্রন টানবে নিজের দিকে, তো -i গ্রুপ বলবো আমরা, +i নয়। তো দুটো অক্সিজেন, মনে করো এই অক্সিজেনটাও আছে sp3 হাইব্রিডাইজেশনে, আর এই নাইট্রোজেনটাও আছে sp3 হাইব্রিডাইজেশনে। তাহলে দুটো অক্সিজেন আর sp3 হাইব্রিডাইজেশনে যদি থাকে, তাহলে দুটোরই পজিটিভ চার্জ যদি থাকে, তাহলে নাইট্রোজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ হিসেবে আমরা কনসিডার করব। তো এখানে একটা অর্ডার তোমরা যেমন চাইছিলে সেরকম একটা অর্ডার এখানে বলি, যে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, তারপরে অক্সিজেন নিউট্রাল, তারপরে নাইট্রোজেন নিউট্রাল, এটা হবে -i এফেক্টের অর্ডার। আবারও এখানে একটু জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে, মনে করো ফর এক্সাম্পল, যেখানে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ নেই আর নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কার বেশি হবে? যার উপর পজিটিভ চার্জ আছে। এবার নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, অক্সিজেনের উপরও পজিটিভ চার্জ আছে, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কার বেশি হবে? অক্সিজেনের বেশি হবে। অক্সিজেনেরও নেগেটিভ পজিটিভ চার্জ নেই, নাইট্রোজেনেরও নেই, তাহলে ইন্ডাকটিভ ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের, ওই জন্য অক্সিজেনের ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে। ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেল। চলো এবারে একটা জিনিস তোমাদের আর একটা অর্ডার এখানে আমি বলি, মনে করো NF3+ এই গ্রুপটা আছে, NF3+, আবার এখানে আছে NH3+, তাহলে স্বাভাবিক এই দুটোর মধ্যে কোনটার ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে? NF3+ এর ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে। পরীক্ষায় কিন্তু খুব কোশ্চেন আসে এগুলো থেকে। তাহলে NF3 এর কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে। তিনটে ফ্লুরিন আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে,
তাহলে NF3+ আবার নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, তো NF3+ এর ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে NH3+ এর থেকে। এবং এই দুটোর ক্ষেত্রে এই দুটোরই ইন্ডাকটিভ এফেক্ট NO2 থেকে কম হবে। এখানে NO2 তে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নিউট্রাল, তাই না? NO2 এর স্ট্রাকচার যদি তোমরা দেখো N ডাবল বন্ড ও, এখানে O মাইনাস, এখানে প্লাস, তাহলে এটা অ্যাকচুয়ালি O মাইনাস প্লাস নিউট্রালাইজ করে হয়ে আছে, ওই জন্য এটার ইন্ডাকটিভ এফেক্ট কম হবে। তাহলে এটাও একটা মাইনাস আই এফেক্টের আমার অর্ডার হবে, ঠিক আছে? তাহলে এটা আমাকে এখানে খেয়াল রাখতে হবে। ওকে, একটু কোশ্চেন নিয়ে নিই। শাবনুর মোল্লা বলো। তো বলছি হ্যালোজেন কি কোনোদিন প্লাস আই এফেক্ট দেখাতে পারে? হ্যালোজেনের উপরে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে দেখাবে, কিন্তু হ্যালোজেনের উপরে ওইরকম করে পজিটিভ চার্জ হতে পারে না এরকম ভাবে, ঠিক আছে? তাহলে পজিটিভ চার্জ যদি থাকে তবে প্লাস আই এফেক্ট দেখাতে পারে। আর নোবেল গ্যাস কোনো এফেক্ট দেখাবে না তো? না, হ্যাঁ ওটা আমি এখানে বলতে ভুলে গেছি। তাহলে এখানে এই জায়গাটাতে আমরা নোবেল গ্যাস তো দেখো, নোবেল গ্যাস তো কোভালেন্ট বন্ডই তৈরি করবে না, করবে কি? আমার তো প্রথম কন্ডিশন না, হচ্ছে স্যার। কোভালেন্ট বন্ড তৈরি করা, তাই না? তাহলে কোভালেন্ট বন্ড যদি তৈরি না করে তাহলে সেক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্ট দেখানোর প্রশ্নই আসছে না। তাহলে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, চলো এবারে একটা এখানে ইম্পর্টেন্ট কথা, যে কথাটাকে তোমরা যতগুলো স্টার পারো দিয়ে দাও, এবং এই কথাটাকে তোমাদের মধ্যে এমন ভাবে মনে রাখতে হবে এটাকে, যে এটাকে আমি যখনই জিজ্ঞেস করব তখনই বলতে হবে। রাত্রিবেলা ঘুম থেকে ডেকে যদি জিজ্ঞেস করি, বলো ওই যে পয়েন্টটা কি বলেছিলাম, বলো বলো বলো, তখনই ওই পয়েন্টটা বলতে হবে, ঠিক আছে? তাহলে পয়েন্টটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। যে কোনো একটা অ্যাটম, যে অ্যাটমটা হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এরকম একটা অ্যাটম যে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেই অ্যাটমটার উপরে তুমি কখনোই পজিটিভ চার্জ জেনারেট করতে পারো। মনে করো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মানে কি, ও তো চাইছে ইলেকট্রনগুলোকে নিজের কাছে ধরে রাখতে, তার মানে তুমি তার উপর পজিটিভ চার্জ তৈরি করতে চাইছো, তাহলে ওখান থেকে ইলেকট্রনটাকে বের করতে গেলে তোমাকে অনেক হাই এনার্জি দিতে হবে, বুঝতে পেরেছো? তার মানে কোনো একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার উপর পজিটিভ চার্জ জেনারেট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু তোমরা দেখতে পাবে যে আমরা করেছি কিরকম। আমি যদি এক্সাম্পল হিসাবে দেখি, তুমি করেছো H3O+, যেখানে দেখো অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ একটা অ্যাটম। তুমি করেছো NH4+, যেখানে নাইট্রোজেন একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার উপরে পজিটিভ চার্জ। বা এখানে তুমি দেখো NF3+, NH3+, বা এখানে NO2 এর উপরে নাইট্রোজেনের উপরে প্লাস চার্জ, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে প্লাস চার্জ। এইটা কখন তৈরি করা যাবে? তো এটার অ্যান্সার হচ্ছে যে এই অ্যাটমগুলোকে তখনই আমরা এর উপর পজিটিভ চার্জ তৈরি করতে পারবো যদি এই অ্যাটমগুলোর অক্টেট কমপ্লিট থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, অক্টেট যদি কমপ্লিট থাকে তবেই তুমি তার উপর একটা পজিটিভ চার্জ দিলে সে কিছু মাইন্ড করবে না, যে আমার তো অক্টেট কমপ্লিট আছে মানে আমি স্টেবল আছি, পজিটিভ চার্জ থাকলেও আমি স্টেবলই থাকবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে নোটটাকে খুব ইম্পর্টেন্টলি লিখে রাখবো, এবং এই নোটটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে যখনই আমরা যেখানেই আমরা এইরকম হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে চার্জ জেনারেট করার চেষ্টা করব, তখনই আমাদের এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে অক্টেট কমপ্লিট হচ্ছে, তো তাহলেই পজিটিভ চার্জ জেনারেট করা যাবে, না হলে যাবে না। তো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস, highly electronegative atoms like oxygen and nitrogen can accommodate positive charge only if their octets are complete. খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে যদি অ্যাটমগুলোর অক্টেট কমপ্লিট থাকে তবেই তারা তাদের উপর পজিটিভ চার্জ জেনারেট করতে দেবে। এক্সাম্পল হচ্ছে H3O+, তার মানে ও এর উপর 3টে বন্ড আছে আর একটা লোন পেয়ার আছে। তাহলে 3টে বন্ড পেয়ারের জন্য 3 দুগুণ 6টা ইলেকট্রন, আর একটা লোন পেয়ারের জন্য 2টো ইলেকট্রন, তাহলে টোটাল কত ইলেকট্রন হয়ে গেল? 8 ইলেকট্রন। NH4+, 4টে হাইড্রোজেন মানে 4টে সিগমা বন্ড, 4 দুগুণ কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা ইলেকট্রন। তাহলে এটা অক্টেট কমপ্লিট করতে দেবেন। কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? চলো আবার একটা নোট লেখো, যে যদি তোমার কাছে আমি দিই
হাইড্রোজেনের আইসোটোপ, ডয়ট্রিয়াম আর হাইড্রোজেন, এই দুটোর মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট কার বেশি হবে? ডি এর। তাহলে ডি এর ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে। আমরা যদি CD3 আর CH3 এর মধ্যে কম্পেয়ার করি, তো CD3 এর ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে, CD3 এর ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে। এবং এই দুটো ক্ষেত্রেই আমরা এই পয়েন্টটাকে মনে রাখবো, এটা প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে, প্লাস আই এফেক্ট, দুটো ক্ষেত্রে প্লাস আই এফেক্ট। হাইড্রোজেনের ক্ষেত্রে তো 0 কনসিডার করি, তো ডি এর জন্য হাইড্রোজেনের থেকে বেশি প্লাস আই এফেক্টের ক্ষেত্রে। ওকে, চলো তাহলে এই অবধি হয়ে গেল আমার ইন্ডাকটিভ এফেক্টের পার্ট। এবার ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন আছে, ভাস্ট অ্যাপ্লিকেশন আছে ইন্ডাকটিভ এফেক্টের। তো এখানে আমরা একটা পয়েন্ট করে রাখবো যে অ্যাপ্লিকেশন আমরা ডিসকাস করব লেটার, কারণ আমাদের জিওসির প্রতিটা কনসেপ্ট আগে ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এক্সাম্পলে ঢুকবো ডাইরেক্ট। যে মনে করো একটা প্রশ্ন সলভ করছি, যেখানে যেখানে ইন্ডাকটিভ এফেক্ট লাগবে সেখানে সেখানে ইন্ডাকটিভ এফেক্ট, যেখানে যেখানে রেজোনেন্স সেখানে রেজোনেন্স, যেখানে হাইপার কনজুগেশন সেখানে হাইপার কনজুগেশন, যেখানে যে এফেক্টটা আমাদের কাজে লাগবে সেখানে সেই এফেক্টটাকে আমরা ডিসকাস করব। ওকে, চলো চলো নেক্সট কনসেপ্টের দিকে যাওয়া যাক। নেক্সট কনসেপ্টে আমরা আলোচনা করব যে পয়েন্টটা নিয়ে, সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স বিষয়টা কি, এটাকে খুব মনোযোগ দিয়ে শুনবে। রেজোনেন্স বিষয়টা কি, মনে করো আমি তোমাকে বললাম যে ওজোন মলিকিউলের স্ট্রাকচার ড্র করো, ওজোন মলিকিউলের। তাহলে ওজোন মলিকিউলের স্ট্রাকচার আমরা কিভাবে লিখব? পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, ওজোন মলিকিউলের স্ট্রাকচার হয়ে গেল। কেউ একটা ওজোন মলিকিউলের এরকম স্ট্রাকচার ড্র করলো, বললো যে এই দিকের অক্সিজেনটার উপর নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এটা ডাবল বন্ড। তাহলে একটা মলিকিউলের মোর দ্যান ওয়ান স্ট্রাকচার আমরা ড্র করতে পারলাম। তাহলে ওজোন মলিকিউলের মোর দ্যান ওয়ান স্ট্রাকচার মানে দুটো স্ট্রাকচার আমরা জয়েন করলাম, ড্র করলাম। তাহলে এটা হচ্ছে নাম্বার 1 স্ট্রাকচার, এটা নাম্বার 2। তাহলে ওজোন মলিকিউলের কটা স্ট্রাকচার পেলাম আমরা? দুটো স্ট্রাকচার পেলাম। ইনফ্যাক্ট এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনোটাও ওজোন মলিকিউলের অরিজিনাল স্ট্রাকচার নয়, দুটোর মধ্যে কোনোটা ওজোন মলিকিউলের অরিজিনাল স্ট্রাকচার নয়। এই দুটোর মধ্যে অরিজিনাল স্ট্রাকচার কোনটা? অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এটা। অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এটা। তাহলে ওজোন মলিকিউলের দুটোর মধ্যে কোনোটাও অরিজিনাল স্ট্রাকচার নয়, ওজোনের অরিজিনাল স্ট্রাকচারটা হচ্ছে এটা। রিমেম্বার? তাহলে এবার দেখো, যে স্ট্রাকচারটা ওজোনের অরিজিনাল স্ট্রাকচার, এটাকে আমরা বলবো রিয়েল স্ট্রাকচার। আর এই যে 1 এবং 2 যে দুটো স্ট্রাকচারকে আমি ড্র করেছি, মনে রাখতে হবে যে এই দুটো স্ট্রাকচার হচ্ছে ইমাজিনারি স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার কেমন? এই দুটো স্ট্রাকচার হচ্ছে ইমাজিনারি স্ট্রাকচার। এবং ইমাজিনারি স্ট্রাকচার দুটোকে আমরা কি বলি? বলি ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এই দুটোকে আমরা বলি ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, যে কোনো একটা মলিকিউলকে যদি আমরা মোর দ্যান ওয়ান লিউইস স্ট্রাকচার ড্র করতে পারি, এবং যে লিউইস স্ট্রাকচারগুলোর মধ্যে কোনোটাও ওর অরিজিনাল স্ট্রাকচার নয়, দুটোই ইমাজিনারি স্ট্রাকচার, ওর অরিজিনাল স্ট্রাকচারটা অন্য কিছু, তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো রেজোনেন্স। আবারও বলছি, রেজোনেন্স হচ্ছে সেই ঘটনাটাই যে কোনো একটা মলিকিউলের যদি আমরা মোর দ্যান ওয়ান রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে পারি, বা মোর দ্যান ওয়ান ক্যানোনিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারি, যে স্ট্রাকচারগুলো হবে ইমাজিনারি, যে স্ট্রাকচারগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই, সেই যদি কোনো মলিকিউলের ক্ষেত্রে এরকম পসিবল হয়,
তাহলে সেই মলিকিউলের সেই 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 ঘটনাটাকেই আমরা বলবো রেজোনেন্স। তো এটা বেনজিনের ক্ষেত্রেও তুমি দেখতে পারো যে বেনজিনের মনে করো এইরকম একটা স্ট্রাকচার আঁকলে, তাহলে বেনজিনের এই 1 নম্বর স্ট্রাকচার, এটা বেনজিনের অরিজিনাল স্ট্রাকচার নয়, বেনজিনের এইরকমও একটা স্ট্রাকচার তুমি ড্র করতে পারো, যে 2 নম্বর স্ট্রাকচারটা এটাও বেনজিনের অরিজিনাল স্ট্রাকচার নয়। বেনজিনের যদি তুমি রিয়েল স্ট্রাকচার দেখতে চাও তাহলে বেনজিনের রিয়েল স্ট্রাকচার কিন্তু এরকম হবে। তাহলে আমরা এটা কিভাবে প্রুভ করেছি যে রিয়েল স্ট্রাকচারটা এরকম হবে? আমরা এটা দেখেছি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের যে লেন্থ সেটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, কার্বন কার্বন ডাবল বন্ডের যে লেন্থ সেটা হচ্ছে 1.33 অ্যাংস্ট্রম। কিন্তু তাহলে আমরা তো বেনজিনের যদি স্ট্রাকচার দেখতাম তাহলে বেনজিনে 2 ধরনের বন্ড লেন্থ পাওয়া যেত, কিন্তু আমরা বেনজিনের অরিজিনাল স্ট্রাকচারে গিয়ে দেখেছি যে বেনজিনের অরিজিনাল স্ট্রাকচারে কার্বন কার্বন বন্ড লেন্থ হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে এখানে এক টাইপেরই বন্ড আছে, এখানে দুটো ডিফারেন্ট টাইপের বন্ড নেই, যদিও আমরা এই ক্যানোনিক্যাল স্ট্রাকচার গুলোকেই জেনারেলি আমরা ড্র করি, কারণ এই স্ট্রাকচারটাকে আমরা জেনারেলি ড্র করি না। তাহলে আবারও বলছি, রেজোনেন্সের তাহলে ডেফিনেশন কি দাঁড়ালো? when a molecule can be represented by 2 or more Lewis structure but none of them can explain all the properties of the real molecule then the phenomenon is known as রেজোনেন্স। ব্যাপারটাকে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। আমি বলছি, আচ্ছা এটাকে এক্সপ্লেইন করার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো আমি নিলাম হর্স আর নিলাম ডঙ্কি, আর এই দুটোরই হাইব্রিড যেটা সেটা হচ্ছে মিউল। তাহলে তুমি দেখো মিউলকে, খচ্চর যেটা, মিউলকে না তুমি বলতে পারবে হর্স, না তুমি বলতে পারবে ডঙ্কি। কি বুঝতে পেরেছো? মিউলকে না তুমি বলতে পারবে হর্স, না তুমি বলতে পারবে ডঙ্কি। কিন্তু মিউলের মধ্যে কিছু প্রপার্টি কার? হর্সের। কিছু প্রপার্টি কার মতো আছে? ডঙ্কির মতো আছে। কিন্তু ডঙ্কি একা মিউলকে এক্সপ্লেইন করতে পারে না, বা হর্স একা মিউলকে এক্সপ্লেইন করতে পারে না। ঠিক একই রকম ভাবে স্ট্রাকচার 1 বেনজিনের একা বেনজিনের যে অরিজিনাল স্ট্রাকচারটা আছে সেটাকে এক্সপ্লেইন করতে পারে না, বা স্ট্রাকচার 2 এটা একা বেনজিনের অরিজিনাল স্ট্রাকচারকে এক্সপ্লেইন করতে পারে না। কিন্তু আমরা যদি এখানে দেখি যে কিছু ক্ষেত্রে আমরা এরকম কনসিডারেশনে নেব যে এই জায়গাটাতে যে কিন্তু কিছু প্রপার্টি ব্যাখ্যা করতে পারে, যেমন এখানে হর্স কিছু প্রপার্টি মিউলের ব্যাখ্যা করতে পারে, ডঙ্কি কিছু প্রপার্টি মিউলের ব্যাখ্যা করতে পারে। বুঝতে পেরেছি? এইরকম হচ্ছে এই 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 ফ্যাক্টর, এই যে ঘটনাটা আমি বললাম, ঠিক এটাই হচ্ছে রেজোনেন্স। এই জিনিসটাই রেজোনেন্স, এইরকম জিনিসটাকে আমরা বলবো রেজোনেন্স। কিন্তু এই এক্সাম্পলটাতে একটুখানি ভুল আছে। সেটা কি? যে আমরা বলেছিলাম যে যেগুলো রেজোনেটিং স্ট্রাকচার হবে এগুলোকে আমরা রেজোনেটিং স্ট্রাকচার বলি, সেগুলো ইমাজিনারি হবে। কিন্তু হর্স আর ডঙ্কি দুটোই তো রিয়েল, দুটোরই বাস্তব অস্তিত্ব আছে। মিউলের কোনো বাস্তব অস্তিত্ব আছে, কিন্তু হর্স আর ডঙ্কি দুটোরই বাস্তব অস্তিত্ব আছে। তো আমি এক্সাম্পলটাকে একটুখানি মডিফাই করে এরকম করে দিয়েছি যে মনে করো আমি বললাম যে ইউনিকর্ন যেটা একটা ইমাজিনারি প্রাণী, আর হচ্ছে ড্রাগন, সেটাও মনে করো ধরো একটা ইমাজিনারি প্রাণী। এখন তাহলে ইউনিকর্ন আর ড্রাগন মিলে আমি বললাম যে রাইনো হয়েছে, এক শৃঙ্গ গন্ডার। তাহলে এটা একটা জেনারেল, এটা একটা রিয়েল এক্সিস্টেন্স আছে। তা আমি বললাম যে ইউনিকর্নের হেডটা, মাথাটা নেওয়া হলো, আর ড্রাগনের বডিটা নেওয়া হলো, নিয়ে আমরা একটা
হাইব্রিড তৈরি করলাম, যেটা রাইনোর মতো দেখতে হবে, কিন্তু রাইনোকে তুমি ইউনিকর্ন বলতে পারবে না বা রাইনোকে তুমি ড্রাগন বলতে পারবে না। আমি আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কোনটাকে আমরা রেজোনেন্স বলছি, রেজোনেন্স কনসেপ্টটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কোন জিনিসটাকে রেজোনেন্স বলছি। যে আমি একটা মলিকিউল নেব, অর্গানিক মলিকিউল, সেই মলিকিউলটার আমি মোর দ্যান ওয়ান লিভস স্ট্রাকচার রাখবো, বাট নান অফ দ্যাম আর রিয়েল, all are imaginary, and none of them can explain all the properties of that molecule, then the concept is called resonance. Okay, concept is called resonance. তো রেজোনেন্সের ক্ষেত্রে যেটা ইমাজিনারি স্ট্রাকচার সেগুলোকে আমরা বলবো রেজোনেটিং স্ট্রাকচার। তো আমরা এই পয়েন্টগুলো একটুখানি লিখে নিই ফটাফট, যে দ্য Lewis structures are imaginary. Lewis structures are imaginary, called resonating structure. Resonating structures, or আমরা এটাকে বলবো canonical structures. এরপরে পয়েন্ট যেটা লিখবো, যে মলিকুলের রিয়েল স্ট্রাকচার কোনটা। রিয়েল স্ট্রাকচার হচ্ছে রিয়েল মলিকুলের যে স্ট্রাকচার সেটাকে আমরা বলবো রিয়েল হাইব্রিড। যে মলিকুলের যে অরিজিনাল যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, রিয়েল হাইব্রিড, বা এটাকে আমরা সংক্ষেপে লিখবো RH। আমরা যেমন রেজোনেটিং স্ট্রাকচার এইটাকে সংক্ষেপে আমরা আমাদের এখন যতক্ষণ পড়বো কোর্সে এটাকে সংক্ষেপে আমরা RS বলবো, রেজোনেটিং স্ট্রাকচারসকে। ওকে, তাহলে the real structure is the real structure molecule is called the real molecule is called real hybrid. Real molecule is called real hybrid. তো আমি এটাকে RH বলবো, রিয়েল হাইব্রিড বলবো, RH। ওকে, রিয়েল হাইব্রিড মানে এটাকে আমি RH বলবো। পরে পয়েন্ট হচ্ছে যে যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার আছে প্রত্যেকটা রেজোনেটিং স্ট্রাকচার কিছু না কিছু কন্ট্রিবিউট করবে কোথায়, রিয়েল হাইব্রিডে। তাহলে অল রেজোনেটিং স্ট্রাকচার, অল RS contributes to the real hybrid. Real hybrid কিছু না কিছু কন্ট্রিবিউশন দেবে। ওকে, বাট দে ক্যান নট এক্সপ্লেন অল দ্য প্রপার্টিস, বাট দে cannot explain all the properties. Okay, চলো এবারে আমরা চলে আসছি কনসেপ্টে, যে আমরা রেজোনেন্স কোন কোন মলিকিউলের ক্ষেত্রে দেখতে পাবো। সব মলিকিউলই তো রেজোনেন্স দেখাবে না, কিছু মলিকিউলস আছে যারা রেজোনেন্স দেখাবে, কিছু মলিকিউলস আছে যারা রেজোনেন্স দেখাবে না। তাহলে যে যে মলিকিউলস গুলো রেজোনেন্স দেখাবে তাদেরকে আমরা চিনবো কিভাবে। তো রেজোনেন্স তখনই দেখাবে যখন আমাদের কাছে কনজুগেটেড সিস্টেম থাকবে। তাহলে লেখো কোশ্চেন বা একটা পয়েন্ট করো, রেজোনেন্স only takes place in a conjugated system. এখন প্রশ্ন হচ্ছে যে কনজুগেটেড সিস্টেম বলতে আমরা কি বুঝি। ভালো করে শুনবে, কনজুগেটেড সিস্টেম মানে তোমরা নামটা শুনেছো কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড সিস্টেম মানে সেই সিস্টেম যার মধ্যে প্যারালাল p অরবিটাল থাকবে, প্যারালাল p অরবিটাল থাকবে। তাহলে দা সিস্টেম having parallel p orbitals and at least one pi electron pair, তাদেরকে আমরা বলবো কনজুগেটেড সিস্টেম, আর কল্ড কনজুগেটেড সিস্টেম। তাহলে দেখো প্যারালাল p অরবিটাল মানে আমি কি বুঝছি,
এইরকম মনে করো একটা পি অরবিটাল আছে, পরের অ্যাটমেও একটা পি অরবিটাল, তারপরের অ্যাটমেও একটা পি অরবিটাল, তারপরেও অ্যাটমেও একটা পি অরবিটাল, এরকম প্যারালাল পি অরবিটাল, পর 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 পি অরবিটাল থাকতে হবে। এবং এদের মধ্যে অ্যাটলিস্ট একটা কি থাকতে হবে, পাই ইলেকট্রন পেয়ার থাকতে হবে। এটা দুটো পাই ইলেকট্রন পেয়ার আমি এখানে লিখেছি, কিন্তু অ্যাটলিস্ট একটা থাকতেই হবে পাই ইলেকট্রন পেয়ার, তাহলেই সেটাকে আমরা বলবো কনজুগেটেড সিস্টেম, এবং কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে রেজোনেন্স দেখাবে। তো আমাদের কাছে কতগুলো কনজুগেটেড সিস্টেম আছে ভালো করে শুনবে। নাম্বার 1, ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। নাম্বার 1, কতগুলো কনজুগেটেড সিস্টেম আছে। যদি তোমার কাছে এরকম একটা পাই বন্ড থাকে, এরকম একটা সিগমা বন্ড থাকে, তারপরে একটা পজিটিভ চার্জ থাকে, তাহলে এটাকে একটা কনজুগেটেড সিস্টেম বলা হবে। তাহলে পাই বন্ড, সিগমা বন্ড, পজিটিভ চার্জ, একটা কনজুগেটেড সিস্টেম। নাম্বার 2, পাই বন্ড, সিগমা বন্ড, নেগেটিভ চার্জ, তাহলে এটাকেও কনজুগেটেড সিস্টেম বলা হবে। নাম্বার 3, পাই বন্ড, সিগমা বন্ড, লোন পেয়ার অফ ইলেকট্রন, এটাকে কনজুগেটেড সিস্টেম বলা হবে। নাম্বার 4, পাই বন্ড, সিগমা বন্ড, সিঙ্গেল ইলেকট্রন, কনজুগেটেড সিস্টেম বলা হবে। নাম্বার 5, পাই বন্ড, সিগমা বন্ড, পাই বন্ড, কনজুগেটেড সিস্টেম বলা হবে। নাম্বার 6, পজিটিভ চার্জ, সিগমা বন্ড, লোন পেয়ার, কনজুগেটেড সিস্টেম বলা হবে। নাম্বার 7, নেগেটিভ চার্জ, সিগমা বন্ড, ভ্যাকান্ট ডি অরবিটাল, কনজুগেটেড সিস্টেম বলা হবে। তাহলে আবারও বলছি, আমাদের কাছে কতগুলো কনজুগেটেড সিস্টেম আছে, এই 7 রকমের আমাদের কাছে কনজুগেটেড সিস্টেম আছে। তাহলে কোনো মলিকিউলের মধ্যে যদি তুমি এই রকমের সিচুয়েশন দেখতে পাও, এই 7টার মধ্যে যে কোনো একটা সিচুয়েশন যদি দেখতে পাও, তাহলে দ্যাট মলিকিউল উইল পার্টিসিপেট ইন রেজোনেন্স, দ্যাট মলিকিউল উইল পার্টিসিপেট ইন রেজোনেন্স। ক্লিয়ার এটা? এখানে কারো কোনো ডাউট আছে? ওকে, তাহলে আমরা সবার প্রথমে প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, যেখানে হচ্ছে পাই বন্ড, সিগমা বন্ড আর পজিটিভ চার্জ। তো এই সিস্টেমটাকে আমরা এরকম বলছি যে when pi bond is in conjugation with vacant p orbital। তো এটা একটা এক্সাম্পল নিলে সব থেকে ক্লিয়ারলি বোঝা যাবে ব্যাপারটা কিরকম। মনে করো আমি একটা এক্সাম্পল নিলাম, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH প্লাস, CH2 প্লাস। তাহলে এটাতে দেখো, আমরা যদি এই মলিকিউলটার একটা অরবিটাল ডায়াগ্রাম বানাই, তাহলে অরবিটাল ডায়াগ্রামটা আমাদের এরকম হবে যে C এর সঙ্গে দুটো হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড C এর সঙ্গে দুটো হাইড্রোজেন। এখানে একটা পি অরবিটাল আছে, এখানেও একটা পি অরবিটাল আছে, যে দুটো পি অরবিটাল ফিল্ড, এবং এই কার্বনটার উপরেও একটা পি অরবিটাল আছে, এই কার্বনটা কার্বোক্যাটায়ন, তাহলে ওখানেও একটা পি অরবিটাল আছে, যে পি অরবিটালটা ভ্যাকান্ট। এবং এই দুটো পি অরবিটালের মধ্যে আমরা দেখব যে এখানে একটা পাই বন্ড আছে। তাহলে আমরা বলছি যে এই যে ভ্যাকান্ট পি অরবিটালটা আছে, এই ভ্যাকান্ট পি অরবিটাল ইজ ইন কনজুগেশন উইথ দ্য পাই বন্ড। তাহলে পাই বন্ডের সঙ্গে এটা কনজুগেশনে আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্যারালাল পি অরবিটাল আছে, 3টে পি অরবিটাল পর পর থাকছে। তাহলে এটা হচ্ছে প্যারালাল পি অরবিটাল সিস্টেম, তার মানে আমরা এটাকে বলবো এটা একটা কনজুগেটেড সিস্টেম। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে এইখানে ডাবল বন্ডটা এখানে শিফট করে যাবে। তাহলে আমরা যদি এর রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকি, তাহলে CH2 পজিটিভ হয়ে যাবে, CH ডাবল বন্ড CH2। তো এই যে স্ট্রাকচার দুটো আমরা এঁকেছি, এই দুটোর মধ্যে দুটোই হচ্ছে ইমাজিনারি স্ট্রাকচার, কারণ এই দুটোকে আমরা রেজোনেটিং স্ট্রাকচার বলছি। তাহলে এটা হচ্ছে আমার একটা রেজোনেটিং স্ট্রাকচার, এটা আর একটা রেজোনেটিং স্ট্রাকচার। তো এই দুটোই হচ্ছে ইমাজিনারি স্ট্রাকচার, রাইট? তাহলে এই দুটোই ইমাজিনারি স্ট্রাকচার। এখানে আমরা এটা যদি রিয়েল স্ট্রাকচার লিখি, তাহলে এটা এরকম হবে, CH2 CH ডাবল বন্ড CH2, যেখানে ওকে
সিএইচ CH2, যেখানে এটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে এবং ডেল্টা পজিটিভ চার্জ দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রেজোনেন্স হাইব্রিড বা রিয়েল হাইব্রিড। ওকে, চলো আমরা যদি আরো কয়েকটা এক্সাম্পল দেখি একই রকম পাই সিগমা আর পজিটিভ চার্জ এরকমের যে কনজুগেশন সিস্টেম আছে সেখানে। তাহলে এইটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার বা রিয়েল হাইব্রিড মলিকিউলের ক্ষেত্রে। চলো এবার যদি আমি তোমাকে এরকম এক্সাম্পল দিই, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তুমি দেখো এখানে কনজুগেটেড সিস্টেম কোথায়, তাহলে এই জায়গাটা কনজুগেটেড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ। তাহলে কনজুগেটেড সিস্টেমের মধ্যে তুমি রেজোনেন্স করাবে, তাহলে ডাবল বন্ডটাকে এখানে শিফট করিয়ে দাও, রেজোনেটিং স্ট্রাকচার ড্র করে ফেলো। CH2 ডাবল বন্ড CH যেমন ছিল তেমন, এই CH এর উপর এবার পজিটিভ চার্জ চলে আসবে, CH ডাবল বন্ড CH2। বুঝলাম কি বুঝলাম না? আবার দেখো, এবার দেখো এই যে সিস্টেমটা এইটুকু জায়গায় এবার কনজুগেটেড হয়ে গেছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ। তাহলে তুমি এখানে আর একটা রেজোনেটিং স্ট্রাকচার পাবে, যেখানে এটা এখান থেকে শিফট করে যাবে, তাহলে এটা হয়ে যাবে CH2 প্লাস CH ডাবল বন্ড CH, CH ডাবল বন্ড CH2। দেখতে পেয়েছো ব্যাপারটা কি হলো? তাহলে একে একজন জিজ্ঞেস করছিল যে কটা রেজোনেটিং স্ট্রাকচার হবে, আমরা কি করে বুঝবো? তাহলে এইভাবে বুঝবো আমরা কটা রেজোনেটিং স্ট্রাকচার হবে, আর হবে না, হয়ে গেল। আর কনজুগেটেড সিস্টেম এইদিকে পড়ছে না। আর তুমি যদি এটাকে ভাবো যে কনজুগেটেড সিস্টেম, তো আগের স্ট্রাকচারটাই চলে আসবে, মানে তুমি যদি এটাকে মনে করো কনজুগেটেড, তো আগের স্ট্রাকচারটাই চলে আসবে ঘুরে ফিরে, ঠিক আছে না? তো এটা ওই জন্য অ্যারোটা দুই দিকেই হবে। এই যে অ্যারোটা আমরা দিচ্ছি, অ্যারোটা এরকম করে দুদিকেই দিচ্ছি। অ্যারোটা দুদিকে দেওয়ার পিছনে কারণ এটাও কনজুগেটেড, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা কনভার্ট হতে পারবে, ঠিক আছে? তাহলে এই তিনটেই রেজোনেটিং স্ট্রাকচার এবং তিনটের কোনোটাও রিয়েল নয়। এটাও আরএস, এটাও আরএস, এটাও আরএস। রিয়েল স্ট্রাকচারটা কেমন হবে? রিয়েল স্ট্রাকচার হবে CH2 CH 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 CH2, প্রত্যেকটা বন্ডই পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। এবং পজিটিভ চার্জ কোথায় কোথায়? এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, আর এখানে পজিটিভ চার্জ। তাহলে এই তিনটে জায়গাতে পজিটিভ চার্জ হয়েছিল, তাই ওখানে তিন জায়গাতে পার্শিয়াল পজিটিভ চার্জ আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে পার্শিয়াল পজিটিভ চার্জ ওখানে হয়ে গেল। তাহলে এটা করে ফেলো দেখি খাতায় কুইকলি। এটা দেখো দেখি হচ্ছে কিনা। এটা কুইকলি দেখে ফেলো। তাহলে দেখো এখানে এখানে এই জায়গাটা, আচ্ছা প্রথম দিকে একটুখানি ডিটেলসে আমি পড়াবো, একটু ডিটেলসে প্রথম দিকে, হ্যাঁ, কারণ আমার মানে তোমাদের যদি কনসেপ্ট একবার আমি ক্লিয়ার করে দিতে পারি, তারপরে আমি যত স্পিডে এগোবো তোমার তখন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, খন্দকার রোকেয়া বলো, খন্দকার রোকেয়া বলো। স্যার আগের যে এক্সাম্পলটা দিলেন না, হ্যাঁ রেজোনেটিং স্ট্রাকচারে ওখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, হ্যাঁ, ওটাও তো কনজুগেটেড সিস্টেম। আচ্ছা দেখো কোশ্চেন বুঝতে পেরেছো কি? কোশ্চেন বলছে যে এই জায়গাটাতেও তো কনজুগেশন হচ্ছে, এই জায়গাটাতেও তো কনজুগেশন হচ্ছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। তাহলে আমি কেন এই কনজুগেশনটাকে কনসিডার করছি না? এর অ্যান্সার তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু মনে রাখবে আমরা যে অর্ডারটা এখানে লিখেছি, এই অর্ডারে যদি তোমার চেক করতে হবে, তোমার যদি প্রথমে এটা পড়ে যায় তাহলে এটাতেই তোমার রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে হবে, যদি এটা না থাকে এটা থাকে তাহলে এটাতেই করতে হবে, যদি এটা না থাকে এটা থাকে তাহলে এটাতেই করতে হবে, যদি এটা না থাকে এটা থাকে তাহলে এটা, তারপরে এটা, তারপরে এটা, আর সবার শেষে এটা। বুঝতে পেরেছো অর্ডারটা? মানে তোমাকে খুঁজতে হবে এই অর্ডার অনুযায়ী, যেটা প্রথমে পাবে সেটা দিয়ে রেজোনেটিং স্ট্রাকচার শুরু করবে, ঠিক আছে? এবার এটা কেন হচ্ছে, তোমার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা যখন লিমিটেশন অফ রেজোনেন্স পড়বো, রেজোনেন্সের লিমিটেশন আছে কিছু, সেই লিমিটেশন মানে কখন রেজোনেন্স করা যাবে কখন করা যাবে না, তোমার কনজুগেটেড সিস্টেম হলেও তুমি রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে পারবে না, এরকম কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস বা কন্ডিশনস গুলো যখন আমরা পড়বো, তখন আমরা রেজোনেন্স এই জায়গাটাকে আমি তোমাদের
কভার করে দেবো। তোমরা এই জায়গাটা তাহলে একটু মার্ক করে রাখো যে এখানে আমাদের একটা কোশ্চেন আছে। চলো আমরা এই এক্সাম্পলটা দেখছিলাম। এই এক্সাম্পলটাতে কনজুগেটেড সিস্টেম দেখতে পাচ্ছি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ। তাহলে এখানে রেজোনেন্স করাবো। রেজোনেন্স করানোর পরে রেজোনেটিং স্ট্রাকচারটা আমি ড্র করছি। দেখো পজিটিভ চার্জটা কোথায় চলে যাবে, এই জায়গাতে পজিটিভ চার্জটা চলে যাবে, এখানে ডাবল বন্ড হবে, এখানে ডাবল বন্ড হবে। সেকেন্ড টাইম তুমি যদি দেখো, সেকেন্ড টাইম দেখো যে এই জায়গাটা কনজুগেটেড হয়ে গেছে। তাহলে এবার সেকেন্ড টাইম যে জায়গাটা কনজুগেটেড হয়ে গেছে সেই জায়গাটাতে আমি এবার রেজোনেন্স করছি। তাহলে রেজোনেন্স করলে এখানে আবারও রেজোনেটিং স্ট্রাকচারটা আমি পেয়ে যাব। তাহলে এখানে আবার আমি রেজোনেটিং স্ট্রাকচারটা পেয়ে, পজিটিভ চার্জটা এখানে আসবে, এখানে ডাবল বন্ডটা যাবে, এটা। তাহলে এই তিনটেই হবে, আর হচ্ছে না, কারণ পরের বার দেখো সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে ওটা আর রেজোনেন্সে পার্টিসিপেট করছে না। তাহলে এটা হয়ে গেল আমার। তাহলে আমি এখানে এটাকে রিয়েল স্ট্রাকচার যদি দেখি, তিনটেই ইমাজিনারি মনে রাখতে হবে। রিয়েল স্ট্রাকচার হচ্ছে এই জায়গায় ডাবল বন্ড হয়েছিল, এই জায়গায় ডাবল বন্ড হয়েছে, এই জায়গায় ডাবল বন্ড হয়েছে, আর এই জায়গায় ডাবল বন্ড হয়েছে। তাহলে এই তিনটে জায়গাতে ডাবল বন্ড, তাহলে এই জায়গায় পার্সিয়াল ডাবল বন্ড করে দিলাম। পজিটিভ চার্জ একবার এখানে ছিল, একবার পজিটিভ চার্জ এখানে ছিল, একবার পজিটিভ চার্জ এখানে ছিল। তাহলে এই তিন জায়গাতে পজিটিভ চার্জ ছিল। ক্লিয়ার? ওকে, তাহলে তিন জায়গায় পজিটিভ চার্জ আর এই, তাহলে এটা রেজোনেটিং স্ট্রাকচার হয়ে গেল। পরীক্ষায় তোমাকে কেমন কোশ্চেন জিজ্ঞেস করবে তার একটা এক্সাম্পল, তার আগে এই জায়গাটাকে তুমি একটুখানি লিখে ফেলো। দেখো এইটা তোমরা এর আগেও দেখেছো, CH2 প্লাস। আচ্ছা, বেসিক্যালি আমরা কিন্তু কার্বোক্যাটায়নের রেজোনেটিং স্ট্রাকচার দেখছি, তাই না? কার্বোক্যাটায়নের রেজোনেটিং স্ট্রাকচার দেখছি। তাহলে বলো এখানেও দেখো কনজুগেটেড সিস্টেম আছে কিনা এবং কটা রেজোনেটিং স্ট্রাকচার তুমি পাচ্ছ, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই জায়গাটা কনজুগেটেড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, রেজোনেন্স করছি, ডাবল বন্ডটা শিফট করে এখানে। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে গিয়ে আমার এটা হয়ে গেল, এখানে ডাবল বন্ড CH2 হয়ে গেল, পজিটিভ চার্জটা এখানে শিফট করে গেল। ফার্দার এই জায়গাটা কনজুগেটেড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, তাহলে আমি সেটাকে আরেকবার রেজোনেটিং স্ট্রাকচারে ড্র করছি। তাহলে ডাবল বন্ড CH2, এখানে ডাবল বন্ড চলে গেল, এখানে পজিটিভ চার্জ আসলো, যা বাকিটা যেমন ছিল তেমনই আঁকতে হবে। এইখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, এখানে রেজোনেন্স হয়ে গেল, এখানে পজিটিভ চার্জ পেয়ে গেল। এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, দেখতে পাচ্ছ এখানেও আছে একটা রেজোনেটিং স্ট্রাকচার। যতক্ষণ না আমি সেম স্ট্রাকচার পাচ্ছি ততক্ষণ আমাকে করে যেতে হবে। তাহলে এই দুটো আলাদা স্ট্রাকচার হয়ে গেল। এবার এখান থেকে আবার ব্যাক করে আবার এখানে যেতে পারি আমি। তাহলে এই যে রেজোনেটিং স্ট্রাকচার, রিয়েল স্ট্রাকচারটা কেমন হবে? রিয়েল হাইব্রিডটা হবে এরকম। তাহলে কোথায় কোথায় ডাবল বন্ড হয়েছে? এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় ডাবল বন্ড, বাকি সব জায়গাতে ডাবল বন্ড হয়েছে। পার্সিয়াল চার্জ এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। তাহলে এটা হয়ে গেল রিয়েল স্ট্রাকচার। তাহলে দেখো তো রেজোনেন্সে কি হচ্ছে বলো তো, কোন একটা মলিকিউলের মধ্যে চার্জের কি হচ্ছে বলো, সেপারেশন হচ্ছে। চার্জের কি হচ্ছে? সেপারেশন হচ্ছে না? কোন একটা মলিকিউলে একটা জায়গাতে পজিটিভ চার্জটা ছিল, সেই পজিটিভ চার্জটা পুরো মলিকিউলের মধ্যে কি হচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে এই এফেক্টটাকেই তো আমরা ইলেকট্রনিক এফেক্ট বলেছিলাম, যে এফেক্ট কোনো মলিকিউলের মধ্যে চার্জের সেপারেশন করে বা চার্জের ডিস্ট্রিবিউশন করে। তাহলে এখানে চার্জের ডিস্ট্রিবিউশন হয়েছে। তাহলে চার্জের ডিস্ট্রিবিউশন হলে সেটাকে আমরা কি বলবো, চার্জের ডিস্ট্রিবিউশন হয়েছে। তাহলে এটা একটা ইলেকট্রনিক এফেক্ট, তো রেজোনেন্স ইলেকট্রনিক এফেক্টের মধ্যে পড়ছে। তো পরীক্ষায় এরকম কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, কি কি দেখো বলছে, আমি কয়েকটা স্ট্রাকচার ড্র করছি, দেখো এই একটা স্ট্রাকচার ড্র করলাম, এই একটা স্ট্রাকচার ড্র করলাম,
এই একটা স্ট্রাকচার। এরকম তোমাকে যে কোনো স্ট্রাকচার এঁকে দিতে পারে একটা কার্বোক্যাটায়নের, দিয়ে কোশ্চেন করতে পারে যে অ্যাট হাউ মেনি কার্বন অ্যাটম দ্য পজিটিভ চার্জ উইল ডিস্ট্রিবিউট থ্রু রেজোনেন্স। তাহলে কোশ্চেন হচ্ছে অ্যাট হাউ মেনি কার্বন অ্যাটমস দ্য পজিটিভ চার্জ will distribute through resonance। যে কটা অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে তুমি দেখো এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে আমি তোমাদের বলছি, দেখো প্রথম স্ট্রাকচারটা দেখো, কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, পজিটিভ চার্জ। তাহলে এই কার্বনের উপরে পজিটিভ চার্জ আসবে, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে এই কার্বনটার উপর পজিটিভ চার্জ আসবে কারণ ওই কার্বনটা কনজুগেটেড আছে। এবার যখনই ওই কার্বনটার উপর পজিটিভ চার্জ, তাহলে এই কার্বনটার উপরও পজিটিভ চার্জ আসবে কারণ ওই কার্বনটার সাথে এই কার্বনটা আবার কনজুগেটেড। এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা কনজুগেটেড, তার মানে এখানে পজিটিভ চার্জ আসবে। আচ্ছা, এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা কনজুগেটেড, এখানে পজিটিভ চার্জ আসবে। এটার সঙ্গে এটা কনজুগেটেড, তার মানে এখানে পজিটিভ চার্জ আসবে, আর আগে পজিটিভ চার্জ এখানে ছিল। তাহলে কতগুলো অ্যাটমের মধ্যে ডিস্ট্রিবিউট হলো পজিটিভ চার্জটা? 1 2 3 4 5 6, 6টা অ্যাটমের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? সেকেন্ড কেসটা, এখানে পজিটিভ চার্জ ছিল, এখান থেকে এখানে যাবে পজিটিভ চার্জটা ডিস্ট্রিবিউট হবে কারণ এখানে পজিটিভ চার্জ যেতে পারবে, এটা কনজুগেটেড সিস্টেম। এখানে পজিটিভ চার্জ গেলে এখানে যাবে কনজুগেটেড সিস্টেম, এখানে গেলে এখানে যাবে কনজুগেটেড সিস্টেম, এখানে গেলে এখানে যাবে কনজুগেটেড সিস্টেম। তো হাউ মেনি কার্বন অ্যাটমস দ্য পজিটিভ চার্জ উইল ডিস্ট্রিবিউট? আনসার ইজ 1 2 3 4 5। 5 অ্যাটমসে পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউট হবে। পরের কোশ্চেন হচ্ছে এখানে পজিটিভ চার্জ আছে, কতগুলো অ্যাটমের মধ্যে যাবে? তাহলে তোমরা বলতেই পারছো, তাহলে এই অ্যাটমের উপর পজিটিভ চার্জ যাবে, কনজুগেটেড আছে এই কার্বনের সঙ্গে, কার্বোক্যাটায়নের সঙ্গে, এই কার্বোক্যাটায়নের সঙ্গে কনজুগেটেড আছে মানে এখানে চলে যাবে, এইখানের সঙ্গে কনজুগেটেড আছে মানে এখানে যাবে, এখানকার কনজুগেটেড এখানে, এখানকার সঙ্গে কনজুগেটেড এখানে। তাহলে হাউ মেনি কার্বন অ্যাটমস দ্য পজিটিভ চার্জ উইল ডিস্ট্রিবিউট? অ্যান্সার ইজ 6। ইজ দ্যাট ক্লিয়ার গাইস? এই অবধি কোনো কোশ্চেন আছে? এখানে যে পজিটিভ চার্জ যে কত রকম ভাবে ডিস্ট্রিবিউট হবে, হাসি খাতুন বলো। বলো হাসি। স্যার লাস্টেরটাই যে ওখানে দেয়নি, মানে দিয়েছেন CH কার্বোক্যাটায়ন, হ্যাঁ, ওখানে যে মানে লাস্টের স্ট্রাকচারটা। আচ্ছা আচ্ছা, ওটা সিএইচ হবে না, ওটা সি হবে, তাই তো? এটা সি হ্যাঁ হবে, মানে হ্যাঁ চার তো ঠিক এমনিতেও ঠিক, চাপ। হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। এটা সি হবে, সি। ওকে, চলো হয়ে গেল। তাহলে এই অবধি বুঝতে পারলাম। তাহলে এরকম কোশ্চেন তোমরা এনকাউন্টার করতে পারো। চলো সেকেন্ড সিস্টেমটা আমরা যাই। সেকেন্ড সিস্টেমটা আমাদের কাছে কি ছিল? পাই বন্ড, সিগমা বন্ড, নেগেটিভ চার্জ। তো এটাকে আমরা বলছি যে when double bond is conjugated with full filled p orbital, when double bond is in conjugation with full filled p orbital। ভালো করে দেখো, একটা এক্সাম্পল নিই তাহলে আরো সুবিধা হবে। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 নেগেটিভ, কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, কনজুগেটেড সিস্টেম। তাহলে তুমি ভাবো এইখানে যেটা কনজুগেটেড সিস্টেম আমি কনসিডার করছি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জে, এখানে তুমি দেখো প্যারালাল পি অরবিটাল আছে কিনা। অরবিটাল ডায়াগ্রাম দেখো আগে। ওকে, প্যারালাল পি অরবিটাল আছে কিনা। আমি এখানে অরবিটাল ডায়াগ্রাম আঁকছি, তার মানে কার্বনের সঙ্গে কার্বন, এর সঙ্গে এই কার্বনটা, সব তিনটে কার্বনই হচ্ছে তুমি বলবে এখানে প্যারালাল
এই কার্বনগুলোর হাইড্রোজেনগুলো লিখে ফেললাম। এখানে একটা পি অরবিটাল আছে, যে পি অরবিটালটা এই পি অরবিটালটার সাথে পাই বন্ড তৈরি করে রেখেছে। আর এইখানে একটা পি অরবিটাল আছে, এই পি অরবিটালটাকে অন্য কালি দিয়ে বানাচ্ছি। এই পি অরবিটালটা আছে, যে পি অরবিটালটাও ফিল্ড, মানে এইখানে তো পাই বন্ড আছেই। আর এই যে পি অরবিটালটা, এটা তো কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়ন মানে কি? কার্বো অ্যানায়নের দুই রকমের হাইব্রিডাইজেশন হতে পারে, sp2 ও হতে পারে, sp3 ও হতে পারে। তো এখানকার কার্বো অ্যানায়নটা হবে sp2, sp3 না। কারণ sp2 হলে তবেই এর কাছে একটা পিওর পি অরবিটাল থাকবে এবং এটা প্যারালাল পি হয়ে যাবে। তাহলে এই যে পি অরবিটালটা, এটা হচ্ছে একটা ফুল ফিল্ড পি অরবিটাল। তাহলে ফুললি ফিল্ড পি অরবিটাল মানে ওর মধ্যে ইলেকট্রন আছে। তাহলে এই ফুললি ফিল্ড পি, তাহলে এটা প্যারালাল পি অরবিটাল সিস্টেম হয়ে গেল। আর প্যারালাল পি অরবিটাল সিস্টেম হলেই তোমরা বলবে যে রেজোনেন্স হবে প্যারালাল পি অরবিটাল সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, চলো তাহলে এইখানে রেজোনেন্সটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, যে এখানকার নেগেটিভটা এখানে যাবে আর এখানকার পাই বন্ডটা এখানে নেগেটিভ করবে। তাহলে নেগেটিভ চার্জটা এখানে যাবে, পাই বন্ডটা এখানে নেগেটিভ করবে। অ্যারোটা এখানে শুধু উল্টো দিকে হবে, সবসময় মনে রাখবে অ্যারো নেগেটিভ টু পজিটিভের দিকে হবে। অ্যারোটা কোন দিক থেকে কোন দিক দিকে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তো এখান থেকে যদি তুমি যাও তাহলে এটা হয়ে গেল তোমার এবার CH2, এইখানে নেগেটিভ হয়ে গেল CH ডাবল বন্ড CH2। তাহলে এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার এবং দুটোর কোনোটাও ওর অরিজিনাল নয়। অরিজিনাল স্ট্রাকচার হবে CH2 CH, CH2 পার্শিয়াল ডাবল বন্ড পার্শিয়াল ডাবল বন্ড, পার্শিয়ালি নেগেটিভ চার্জ পার্শিয়ালি নেগেটিভ চার্জ। তাহলে এই দুটো পার্শিয়াল পার্শিয়াল নেগেটিভ চার্জ হিসেবে এখানে আমরা পাবো। তাহলে এটা অরিজিনালি, এইটা হবে অ্যাকচুয়ালি রিয়েল স্ট্রাকচার। ওকে, তাহলে আমি ডাইরেক্ট একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। আগের মতো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি ফটাফট করে ফেলো। এখানে নেগেটিভ চার্জ, রেজোনেটিং স্ট্রাকচার ড্র করে ফেলো তাড়াতাড়ি। তাহলে আমি এখানে ফটাফট এঁকে ফেলছি কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড সিস্টেম হচ্ছে কিনা দেখো, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ কনজুগেটেড সিস্টেম। তার মানে এখানে রেজোনেন্স হবে ডাবল, এইখানে ভুলটা আমি করলাম, দেখো নেগেটিভটা এখানে যাবে আর ডাবল বন্ডটা ভেঙে যাবে। আচ্ছা, মোটামুটি অ্যারো ঘোরানোটা শিখে গেছে যে অ্যারো কি করে আমরা ঘোরাতে হয় অর্গানিক কেমিস্ট্রিতে। তাহলে নেগেটিভটা এখানে ডাবল বন্ড করবে, ডাবল বন্ডটা ভেঙে নেগেটিভ করবে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল যে নেগেটিভটা এখানে ডাবল বন্ড করলো, ডাবল বন্ডটা এখানে নেগেটিভ করলো, বাকিটা যেরকম ছিল সেরকমই থাকলো। তাহলে তুমি আবারও দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কনজুগেটেড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ কনজুগেটেড সিস্টেম হয়ে আছে। তার মানে এখানে আবারও এখানে ডাবল বন্ড করলো, এখানে নেগেটিভ চার্জ করলো। তাহলে আমরা এখানে আবার পেয়ে গেলাম, এখানে নেগেটিভ চার্জ চলে এলো আর এই। তাহলে এই যে তিনটে স্ট্রাকচার, এই তিনটে স্ট্রাকচার আমার এখানে কি হয়ে গেল বলো, রেজোনেটিং স্ট্রাকচার। এই তিনটের মধ্যে কোনোটাও এর অরিজিনাল স্ট্রাকচার নয়। আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে এরকম করে হবে, অরিজিনাল স্ট্রাকচারটা কোথায় কোথায় ডাবল বন্ড হয়েছে, এখানে 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 পার্শিয়াল নেগেটিভ, এখানে পার্শিয়াল নেগেটিভ আর এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ আমরা দিয়ে দিলাম। তো এটা আমার অরিজিনাল রিয়েল হাইব্রিড হয়ে গেল বা রেজোনেন্স হাইব্রিড হয়ে গেল। ঠিক আছে, আরো একই রকম এক্সাম্পল, এটাকে তোমরা ড্র করে নেবে, এটাকে হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও। এটাকে তোমরা ড্র করবে, এখানে নেগেটিভ চার্জ, একই রকম ভাবে তোমরা এটাকে ড্র করতে পারবে। কার্বোক্যাটায়নের মধ্যে আছে, আমি প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা বলে দিচ্ছি। প্রথমটা বলে দিচ্ছি আমি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ। তাহলে এটা কনজুগেটেড সিস্টেমের আওতায় পড়ছে। তাহলে রেজোনেন্স হয়ে গিয়ে এখান থেকে এখানে নেগেটিভ চার্জটা চলে যাবে। তাহলে এখানে গিয়ে আমরা এখানে পাবো ডাবল বন্ড CH2, এখানে নেগেটিভ চার্জ। বাকিটা এবার তোমরা ড্র করে নেবে বাকিগুলো এবং রিয়েল স্ট্রাকচারটাও ড্র করবে। যেটা আমি তোমাদেরকে দেব এখন করতে সেটা হচ্ছে এটা, দেখো আমাকে অ্যান্সার বলো, হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচারস আর পসিবল? কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছ এই স্ট্রাকচারটাতে? হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচারস আর পসিবল?
ওইখানে রেখে দাও। কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পসিবল? জিনাত বলছে দুটো। আর জিশান বলছে দুটো। শাবানা খাতুন বলছে তিনটে। একটা পাঁচটা। শামীম আক্তার বলছে পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার হবে। নাজমুন তিনটে। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই। তাহলে এইখানে আমি যখন দেখছি যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ, কনজুগেটেড সিস্টেম। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ, কনজুগেটেড সিস্টেম। তাহলে নেগেটিভ চার্জটা এখানে গেল, ডাবল বন্ডটা ভেঙে নেগেটিভ চার্জ করলো, রেজোনেটিং স্ট্রাকচার পেয়ে গেলাম। ড্র করে ফেলি। তাহলে এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। চলে আসো নেক্সট, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ, কনজুগেটেড সিস্টেমের আওতায় পড়ছে। তাহলে নেগেটিভ চার্জ রেজোনেন্স করে নেগেটিভ চার্জ এখানে চলে গেল, সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচার পেয়ে গেলাম। তাহলে এখানে ডাবল বন্ড, এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড। পরের বার দেখো, এটা কনজুগেটেড সিস্টেম, নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। যতক্ষণ পর্যন্ত না সেম স্ট্রাকচার আসছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ড্র করে যেতে হবে। তাহলে এখান থেকে নেগেটিভ চার্জ এখানে, এখান থেকে নেগেটিভ চার্জ এখানে, তাহলে ডাবল বন্ড, এখানে নেগেটিভ চার্জ এখানে। আবার দেখো নেগেটিভ চার্জ, এখনো পর্যন্ত কিন্তু সেম স্ট্রাকচার আসেনি, এসেছে? এখনো আসেনি। দেখো নেগেটিভ চার্জ গুলো অন্য অন্য কার্বনের উপরে আছে, আগের মতো কোনো স্ট্রাকচারও হয়নি। তাহলে আবারও আমাকে এখানে যেতে হবে, এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। লাস্ট রেজোনেটিং স্ট্রাকচারটা করে দেখো, নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটা আগের স্ট্রাকচারটার সঙ্গে মিলে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে, এবং এই রেজোনেটিং স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্স ব্যাপার আছে। ইম্পর্টেন্স ব্যাপারটা ভালো করে বোঝো। আগের যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার ছিল সেটা কি হয়েছিল, হয় লেফট থেকে রাইটে গেছিলাম অথবা রাইট থেকে লেফটে আসছিলাম। মানে এরকম সিচুয়েশন হয়নি যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো এরকম সাইক্লিক ওয়েতে ঘুরতে থাকছে, এরকম হয়নি। আমরা 1 2 3 গেছি অথবা 3 2 1। এখানে যেমন ধরো 1 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার, 2 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার, 3 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে 1 2 3 লেফট রাইটে গেছি, অথবা তুমি আসতে পারো 3 2 1। তুমি এরকম হতে পারো না 1 2 3 আবার 1 এ চলে আসতে পারো না 3 থেকে ডাইরেক্ট, তোমাকে 2 এর মধ্যে দিয়ে আসতে হবে। কিন্তু এখানে তুমি দেখো 1 2 3 4 5 1। কনজুগেশনটা বুঝতে পেরেছো? এই ধরনের কনজুগেশনকে আমরা বলবো সাইক্লিক কনজুগেশন। কথাটা তোমরা বারবার শুনে এসেছো, সাইক্লিক কনজুগেশন। এই ধরনের কনজুগেশনকে আমরা কি বলবো? সাইক্লিক কনজুগেশন। সাইক্লিক কনজুগেশন কথাটার মানেই হলো যে রেজোনেন্স স্ট্রাকচার গুলো সাইক্লিক ওয়েতেই ঘুরতে থাকবে। তার মানে বুঝতে পারছো যে এটা অনেক বেশি রেজোনেটিং স্ট্রাকচার, আমরা মানে রেজোনেটিং কন্ট্রিবিউশন বলবো, যে অল রেজোনেটিং স্ট্রাকচার এইরকম কেসে সেম কন্ট্রিবিউশন দেয় সাইক্লিক কনজুগেশনে। তো সাইক্লিক কনজুগেশন যদি হয় তাহলে মলিকিউল অনেক বেশি স্টেবল হয়, এবং তোমরা জানো এই মলিকিউলটা একটা অ্যারোমেটিক, তাই না? অ্যারোমেটিক মলিকিউল। তো এইরকম কনজুগেশন, সাইক্লিক কনজুগেশন, রেজোনেন্স কনজুগেশন যখন আমরা পাবো তখনই আমরা মলিকিউলটাকে বেশি স্টেবল বলবো, অনেক বেশি স্টেবল বলবো সাইক্লিক কনজুগেশনের ক্ষেত্রে। এবং এর ক্ষেত্রে তুমি যদি রিয়েল স্ট্রাকচার দেখো তাহলে এগুলো তো সবগুলোই তো হচ্ছে তোমার ইমাজিনারি স্ট্রাকচার, তাই না? তো এর রিয়েল স্ট্রাকচারটা কেমন হবে? রিয়েল স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে রিয়েল স্ট্রাকচারটা হবে এরকম, যে প্রত্যেকটা বন্ডই এখানে ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, এবং প্রত্যেকটা কার্বনের উপরই ডেল্টা নেগেটিভ চার্জ হবে। দেখো প্রতিটা কার্বনই এখানে ডেল্টা নেগেটিভ চার্জ হচ্ছে। তার মানে যতগুলো রিং এর মধ্যে কার্বন আছে প্রত্যেকটা কার্বনের মধ্যে চার্জটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কার্বনের মধ্যে চার্জটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, রেজোনেন্স। অথবা আমরা এটাকে এরকম করেও অনেক বইয়ে তোমরা লেখা দেখতে পারো, যে এইরকম করে দিয়েছে, বলছে যে এই যে চার্জটা, নেগেটিভ চার্জটা এখানে মাঝখানে দিয়ে দিয়েছে, যে নেগেটিভ চার্জটা অ্যাকচুয়ালি পুরো মলিকিউলের মধ্যেই সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তো যে এফেক্ট কোনো মলিকিউলের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশন করে সেটাকে আমরা ইলেকট্রনিক এফেক্ট হিসেবে কনসিডার করি, এবং এক্ষেত্রে রেজোনেন্স একটা ইলেকট্রনিক এফেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে কারো কোনো ডাউট আছে? নেগেটিভ চার্জের কনজুগেশনে কোনো ডাউট আছে কারো?
জিনাত, কনজুগেশনে কোনো ডাউট আছে বলো এখানে? আর একবার বলছি যে এখানে সাইক্লিক কনজুগেশন হয়েছে, ভালো করে দেখো যে তুমি 5 নম্বর স্ট্রাকচারটা থেকে ডাইরেক্ট আবার 1 নম্বর স্ট্রাকচারে ফিরে এসেছো। এইরকম স্ট্রাকচার যখন হবে তখন দেখো প্রত্যেকটা কার্বনের উপরেই নেগেটিভ চার্জ জেনারেট হয়েছে, 1 2 3 4 5 5টা কার্বনেই নেগেটিভ চার্জ জেনারেট হয়েছে। তাহলে প্রত্যেকটা কার্বনে যদি নেগেটিভ চার্জ জেনারেট হয় তাহলে প্রতিটা কার্বনের উপরেই পার্শিয়াল নেগেটিভ চার্জ আমাকে দিতে হবে, এবং আমরা এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি যে এই নেগেটিভ চার্জটা পুরো মলিকিউলের মধ্যে, পুরো এই যে রিংটা আছে রিং এর মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট যে জায়গাটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে, সেটা হচ্ছে মনে করো আমি তোমাকে আবারও একই রকম কোশ্চেন জিজ্ঞেস করলাম, যে মনে করো এই মলিকিউলটা আমি তোমাকে দিলাম, এখানে হচ্ছে CH2 নেগেটিভ, এখানে হচ্ছে CH ডাবল বন্ড CH2, এখানে হচ্ছে CH ডাবল বন্ড O। ওকে, বললাম যে at how many carbon atoms the negative charge will reach through resonance। তাহলে কোশ্চেনটা দুটো দেখো, আমি এখানে 1 নম্বর কোশ্চেন বলছি, at how many carbon atoms the negative charge will reach through resonance। আবার কোশ্চেনটাকে ঘুরিয়ে at how many atoms the negative charge will reach through resonance। ওকে ওকে, চলো এবারে দেখো কোশ্চেন দুটোর মধ্যে একটু পার্থক্য বোঝো। এখানে বলছে হাউ মেনি অ্যাটমস আর এখানে বলছে হাউ মেনি কার্বন অ্যাটমস। কোশ্চেন দুটোর মধ্যে পার্থক্য এই দুটো বোঝার চেষ্টা করবে প্রশ্ন যদি এরকম আসে। তো তোমার নেগেটিভ চার্জ কোথায় আছে বলো? নেগেটিভ চার্জ এই অ্যাটমটার উপরে আছে। তাহলে কোথায় কোথায় নেগেটিভ চার্জটা যেতে পারে? কনজুগেটেড সিস্টেম দেখতে পারি আমি, এখানে যেতে পারে কনজুগেটেড সিস্টেম। দেখো নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, আবার এখানে নেগেটিভ হয়ে যাবে, যেখানে আমি ব্লু এখন যেটা পজিশনটা করেছি সেখানে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হলে এখানে নেগেটিভ চার্জটা যাবে, এখানে নেগেটিভ গেলে এখানে নেগেটিভ চার্জটা যাবে, এখানে নেগেটিভ গেলে এই কার্বনের উপরও নেগেটিভ চার্জটা আসবে, কারণ ওরাও কনজুগেটেড আছে ওর সঙ্গে, ওই নেগেটিভ চার্জটার সঙ্গে কনজুগেটেড সিস্টেম। তাহলে কার্বন অ্যাটম যদি জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 3 4 5। তাহলে যদি আমাকে বলে যে হাউ মেনি কার্বন অ্যাটমস, তাহলে অ্যান্সার হচ্ছে কি 5। কিন্তু যদি জিজ্ঞেস করতে যে হাউ মেনি অ্যাটমস, তাহলে দেখো এইখানে যে নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে, আমি নেগেটিভ চার্জটার কালারটা আলাদা করে দিচ্ছি, এইখানে যে নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে প্যারা পজিশনে, সেই নেগেটিভ চার্জটা এই অক্সিজেনের উপরেও আসবে। কেন বলো? নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, দেখো যদি এই পজিশনে নেগেটিভ চার্জ তৈরি হয় তাহলে এখান থেকে রেজোনেন্স করে এই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আসবে, আর অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এখানেও একটা রেজোনেটিং স্ট্রাকচার তোমার পসিবল হবে, যেখানে রেজোনেটিং স্ট্রাকচারটায় অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ থাকবে। তাহলে এই জায়গাটা আমাকে বুঝতে হবে। কি বললাম, বুঝতে পেরেছি? তাহলে নেগেটিভ চার্জটা অক্সিজেনের উপর যদি থাকে তাহলে সেটাও একটা তোর নেগেটিভ চার্জ হয়ে গেল। তাহলে যখন অ্যাটমের কথা জিজ্ঞেস করছিল তখন আনসার হয়ে যেত কত? 6। তখন অক্সিজেনটাকেও আমাকে কনসিডার করতে হয়েছে যে অক্সিজেনের উপরেও নেগেটিভ চার্জটা আসবে। তাহলে এইভাবে তুমি রেজোনেটিং স্ট্রাকচার বলে দিতে পারো। তাহলে কটা রেজোনেটিং স্ট্রাকচার হবে? 6টা রেজোনেটিং স্ট্রাকচার হবে, 1 2 3 4 5 6। এভাবে দেখেই তুমি রেজোনেটিং স্ট্রাকচার বলতে পারো, মলিকুলার ড্র করার দরকারই নেই। ঠিক আছে না? তার মানে আমি আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দিই, তুমি বলো এই মলিকুলটার ক্ষেত্রে কটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পেতে পারি। ঠিক আছে, কোশ্চেনটা দেখো, বা তোমাকে কটা রেজোনেটিং স্ট্রাকচার, মানে এরকম কোশ্চেন হতে পারে যে কটা কার্বনের উপর পজিটিভ নেগেটিভ চার্জ হবে, কটা এর উপর নেগেটিভ চার্জ হবে, এরকম বুঝতে হবে। তাহলে আমি এটা লিখছি এখানে, তাহলে সি নেগেটিভ চার্জ, বেনজিন রিং, এখানে আছে সি ট্রিপল বন্ড CH,
এখানে আছে CH ডাবল বন্ড CH2, এখানে আছে CH ডাবল বন্ড CH2, আচ্ছা এখানে আছে হচ্ছে CH ডাবল বন্ড CH2, এখানে হচ্ছে CH2 CH ডাবল বন্ড CH2। একই কোশ্চেন, উপরের যে কোশ্চেনটা ওটাই, যে হাউ মেনি কার্বন অ্যাটমস দ্য নেগেটিভ চার্জ উইল রিচ থ্রু রেজোনেন্স, বা কোশ্চেন হতে পারে হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচারস আর পসিবল, একই একই ব্যাপার। এটা যদি কোশ্চেন হয় যে হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচারস, অ্যান্সার করে ফেলো, হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচারস আর পসিবল, কুইকলি আনসার করে ফেলো দেখি কটা রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে। টোয়েন্টি সেকেন্ড টাইম দেবো আমি। আগেরটার যে টেকনিকে করলাম ওই টেকনিকে করো। এইট আনসার একজনকে দিয়েছে, 8। ওকে, নাইন। ওকে, 8 ম্যাক্সিমাম জন দিচ্ছে। ওকে চলো, তাহলে দেখো আমি বলছি আবারও, তাহলে এইখানে নেগেটিভ চার্জটা ছিল, এইখানে নেগেটিভ চার্জটা ছিল, এই নেগেটিভ চার্জটা কোথায় কোথায় গিয়েছে দেখো একবার। আমি নেগেটিভ চার্জটাকে বলছি যে এই পজিশনে ছিল, কোথায় কোথায় গিয়েছে দেখো। নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেটেড সিস্টেম, তার মানে প্রথমে এই নেগেটিভ চার্জটা আমি বলবো, যেদিকে আমি নেগেটিভ চার্জটা ড্র করবো তোমরা একবার করে দেখে নেবে যে এইখানে নেগেটিভ চার্জটা যেতে পারে, কারণ দেখো ওই নেগেটিভের সঙ্গে কনজুগেটেড নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। কিন্তু এই কার্বনের উপর নেগেটিভ চার্জ আসবে না, যেটা এখন করলাম সেখানে যাবে না। কেন? এই কার্বনের উপরে নেগেটিভ চার্জটা যেতে পারবে না, কারণ হচ্ছে দেখো সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেটেড সিস্টেম নয়। তো সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হলে তো ওটা ধরা যাবে না, অনেকে ওটা ধরে 8টা অ্যান্সার করে দিয়েছে, তো ওটা কনসিডার করা যাবে না, তাহলে ওটা হবে না। তাহলে ওইদিকে তো রেজোনেন্সই হবে না, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেটেড সিস্টেম নয়। এখান থেকে দেখো সিঙ্গেল বন্ড এখানে যাবে, তাহলে রেজোনেন্সে এখানে যাবে। এখানে যদি নেগেটিভ চার্জ যায় তাহলে তুমি দেখো এই কার্বনের উপর নেগেটিভ চার্জ যাবে না। কেন যাবে না? কারণ ওখানে দেখো সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেটেড সিস্টেম নয়। তাহলে এখানে নেগেটিভ গেলে এখানে যাবে নেগেটিভ, এখানে নেগেটিভ হলে এখানে নেগেটিভ হবে, কারণ এটা কনজুগেটেড আছে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। এখানে হলে এখানে হবে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এখানে হলে সিঙ্গেল বন্ড এখানেও হবে। পাই বন্ড থাকা মানেই হবে, মানে ডাবল বন্ড মানে পাই বন্ড। আমরা কি বলেছিলাম? পাই সিগমা নেগেটিভ, তো ওখানে পাই বন্ড আছে একটা উপরে, ট্রিপল বন্ডের মধ্যেও তো পাই বন্ড আছে। তাহলে এতগুলো অ্যান্সার হলো, তাহলে অ্যান্সার হলো 1 2 3 4 5 6 7। তাহলে অ্যান্সার হয়ে গেল কি, হাউ মেনি কার্বন অ্যাটমস দ্য নেগেটিভ চার্জ উইল রিচ, অ্যান্সার উইল বি 7। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দিস ক্লাস।